ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। তো দেখেন, স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন, শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা, বিষয় হচ্ছে গণিত। আমরা চাকরির প্রস্তুতি গ্রহণ করছি। সামনেই যেহেতু আমাদের পরীক্ষা রয়েছে, নিবন্ধন পরীক্ষা, আমাদের স্কুল টু স্কুল এবং কলেজ পর্যায়ের পরীক্ষা রয়েছে। তো সেই উপলক্ষে আমরা বেশ কিছু অঙ্ক প্র্যাকটিস করছি। আমার চ্যানেলে ইতিপূর্বে যারা ভিডিওগুলো আপনারা দেখেছেন তারা তো জানেনই, আর যারা নতুন তাদেরকে বলবো কন্টিনিউ করেন। আশা করছি এখান থেকে আপনারা অনেক ভালো কিছু পাবেন। ওকে, একদিন দেখেন, তারপরে আপনারা বুঝতে পারবেন যে এই চ্যানেলে কত গুরুত্বপূর্ণ ম্যাথ এবং কত সহজেই আলোচনা করা হচ্ছে। তো অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। আর যারা সাবস্ক্রাইব এখন পর্যন্ত করেননি তারা মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। স্ক্রিনে 1 নম্বর যে অঙ্কটা রয়েছে, সেই অঙ্কটা যদি আপনারা একটু দেখেন, কি বলা হচ্ছে অঙ্কটাতে, যে 36 সংখ্যাটির মোট কতগুলো ভাজক আছে। আচ্ছা, এই যে ভাজক শব্দটা, এই শব্দটার অর্থ কি? শব্দটার অর্থ হচ্ছে, আমি যদি বলি 10 একটা সংখ্যা, এই সংখ্যাটাকে কি কি দ্বারা ভাগ করা যায়। এই যে আমি বললাম কি কি দ্বারা ভাগ করা যায়, সেগুলোর নামই হচ্ছে ভাজক। অর্থাৎ যে ভাগ করে তাকে বলা হয় ভাজক। আচ্ছা বলেন তো, 10-এর কতগুলো ভাজক রয়েছে? 1 আর 10, 10 দ্বারা তো 10কে ভাগ যায়ই, এটা স্বাভাবিকভাবেই যায়। এছাড়াও 2 দ্বারা যায়, 5 দ্বারা যায়। তার মানে 10-এর মোট ভাজক আছে 1, 2, 5, 10। মোট কয়টা? 4টা। ঠিক একইভাবে 36 সংখ্যাটার কয়টা ভাজক আছে, আমরা সংখ্যাটা লিখব। লিখে আমরা একটু প্র্যাকটিক্যালি ধারণা নেওয়ার চেষ্টা করি, এরপরেই আমরা অঙ্কে চলে যাব। তাহলে 36-এর মোট ভাজক আছে। 36কে কি কি দ্বারা ভাগ যায়? 1 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা যায়, 3 দ্বারাও ভাগ যায়, 3 12 36, 4 দ্বারা যায়, 4 নং 36, 5 দ্বারা যায় না, 6 দ্বারা যায়, 6 6 36, আবার 9 দ্বারা ভাগ যাচ্ছে, 4 নং 36, 12 দ্বারা ভাগ যাচ্ছে, 3 12 36, 18 দ্বারা ভাগ যাচ্ছে, 18 2 36, এবং 36 দ্বারা ভাগ যাচ্ছে, 36 1 36। তার মানে মোট 36-এর ভাজক আছে 1 2 3 4 5 6 7 8 9টা। তার মানে কয়টি অ্যান্সার? অ্যান্সার হচ্ছে 9টি। তার মানে আমরা নিঃসন্দেহে উত্তর দাগাতে পারি 36-এর মোট ভাজক আছে কতগুলো? 9টি। কিন্তু 36 না থেকে যদি এখানে একটু বড় সংখ্যা থাকে, ধরেন 144 বা 280-এর কতগুলো ভাজক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে আর বের করতে পারবেন না। তার মানে নিশ্চয়ই এটা করার কোনো ডিটেলস মেথড বা আপনারা যদি বলেন শর্টকাট মেথড আছে কিনা, অবশ্যই আছে। সেটা কিভাবে সম্ভব, এবার আমি আপনাদের সেটা করে দিচ্ছি। তো দেখেন, তাহলে প্রথমে আমরা 36 লিখব, লেখার পরে 2 দ্বারা ভাগ করব, মানে লসাগু করব আর কি। 18 2 36, আবার 2 দিয়ে যাবে, 9 2 18, আবার 3 দিয়ে যাবে, 3 3 9। তাহলে 2 কয়টা? 2টা। গুণন 3 কয়টা? 2টা। ওকে, ঠিক এইখান থেকেই আপনারা গেস করতে পারবেন যে 36-এর কতগুলো ভাজক আছে। আপনারা কি করবেন জানেন? এই যে পাওয়ার রয়েছে, 2-এর পাওয়ার, তাহলে এর সাথে 2 যোগ করবেন, সরি, এর সাথে আপনারা 1 যোগ করবেন। মনে রাখবেন যে পাওয়ারের সাথে কত যোগ করতে হবে? 1। আবার এই যে পাওয়ার রয়েছে, এর সাথে আপনারা 1 যোগ করবেন। বলেন তো দেখি, 2 এর 1-এ কত হলো? 3। আবার এই 2 এর 1-এ কত হলো? 3। ওই দুটো সংখ্যা গুণ করবেন, তাহলেই আপনাদের কাঙ্ক্ষিত উত্তরটা চলে আসবে। তাহলে কি করব আমরা? এইটা ইনটু ব্র্যাকেট দেব এটা। তার মানে 3 গুণন 3 কত হচ্ছে বলেন তো দেখি? একইভাবে 9। এখন আমি যদি বলি যে, মনে করেন আরেকটা সংখ্যা আমি বললাম, এই যে এখানে আমি বলেছি যে 10-এর কয়টা ভাজক আছে, আমি যে 4টা সংখ্যা বের করেছি, এটা কিভাবে বের হবে? নিশ্চয়ই আপনারা করতে পারবেন। এখন 10কে আমি ভাগ করব 2 দিয়ে, 5 2 10, আর তো যাচ্ছে না। তাহলে কি হচ্ছে? 2 গুণন 5 এটা হচ্ছে, তাই না? একটা 2 আর একটা 5, যেহেতু আর ভাগ যাচ্ছে না, তাহলে 2-এর পাওয়ার কত? 1। এই 5-এর পাওয়ার কত? 1। তাহলে 1-এর সাথে 1 যোগ, আবার এই 1-এর সাথে 1 যোগ, ব্র্যাকেট দিব, মাঝখানে গুণ চিহ্ন দেব। তাহলে 2, আর এখানে 2 2 দুগুণ কত? 4। তার মানে কয়টা ভাজক আছে 10-এর? 4টা। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন আমি বললাম 20-এর কয়টা ভাজক আছে। ঠিক আছে, তাহলে 20কে ভাগ করা যায় 1 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, 10 দ্বারা। তাহলে 20-এরও ভাজক আছে কয়টা? এই যে মোট 4টা। তাহলে কিভাবে সম্ভব? আমি দিলাম 2, 10 2 20, আবার দিলাম 2, 5 2 10। তাহলে কি হলো বলেন তো দেখি? 2-এর উপরে 2 গুণন 5, এটা হলো। এখন এখানে আপনারা একটু খেয়াল করেন যে এই যে 2-এর উপরে 2 হয়েছে। আচ্ছা, আমরা একটু ভালোভাবে খেয়াল করি বিষয়টা। দেখেন, এখানে আমি কিন্তু মাঝখানে যে সংখ্যাগুলো লিখিনি, আপনারা অবশ্যই গেস করেছেন যে এভাবে কিন্তু ভুল আপনাদের হতে পারে, বা আমারও ভুল হতে পারে। ধরেন আমি ভুল করে ফেলেছি।
তাহলে এই পদ্ধতিটা কিন্তু 100% অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দিবে আপনাকে। কিভাবে সেটা? 5 এর পাওয়ার কত? 1। তাহলে কি হবে এখানে নিয়মটা আমাদের বলতেছে যে 2 এর সাথে 1 যোগ এবং এই 1 এর সাথেও 1 যোগ, ব্র্যাকেট দিয়ে মাঝখানে কি চিহ্ন দিব? গুণ চিহ্ন। তাহলে 2 এর 1 3 আর 1 এর 1 2, তাহলে 3 দুগুণ 6টি ভাজক থাকার কথা, তো আমরা তো 4টা বের করতে পারছি, তার মানে আরও 2টা আমরা মিস করে গিয়েছি। তার মানে দেখেন তো 2 দ্বারা ভাগ যায় 20কে, আবার 20 দ্বারাও তো 20কে ভাগ যায়, তাই না? তাহলে 1 দ্বারা যায়, 2 দ্বারা যায়, 4 দ্বারা যায়, 5 দ্বারা যায়, 10 দ্বারা যায় আর 20 দ্বারা যায়। তার মানে এই পদ্ধতিটা হচ্ছে 100% অ্যাপ্রোপ্রিয়েট একটা মেথড বা পদ্ধতি। এখানে কখনোই ভুল হবে না। আপনাদের গেস করতে বা সংখ্যাগুলো ম্যানুয়ালি হিসাব করতে অনেক সময় ভুল হতে পারে, কিন্তু এই পদ্ধতিতে আপনাদের কখনোই ভুল হবে না। আপনারা 72-এর বের করতে পারেন, 144-এর ভাজক বের করতে পারেন বা 96-এর ভাজক বের করতে পারেন, এই সংখ্যাগুলো কিন্তু বেশি আসে। ঠিক আছে? তো এই মেথডটা আপনারা অবশ্যই মনে রাখবেন যে কোনো একটা সংখ্যার কতগুলো ভাজক রয়েছে। ঠিক আছে? এটা কিন্তু আমি আপনাদের ম্যানুয়াল এবং শর্টকাট মেথড বা ডিটেলস মেথড যেটাই বলেন না কেন, দুটোই কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম। ঠিক আছে? এরপর আমরা পরেরটাতে চলে যাব। 2 নম্বর অঙ্কটা দেখেন স্ক্রিনে, এটা সম্ভাবনার একটা অঙ্ক বা ইংরেজিতে যাকে আমরা বলি প্রবাবিলিটি। এই ধরনের অঙ্ক কিন্তু বর্তমান সময়ে চাকরির পরীক্ষায় খুব বেশি আসতে দেখা যাচ্ছে। তো একটি থলিতে 6টি নীল বল, 8টি সাদা বল, 10টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার বা হবার সম্ভাবনা কত? ঠিক আছে? নিচে সম্ভাব্য 4টা উত্তর দেওয়া রয়েছে। উত্তরগুলো হচ্ছে 2/3, 1/2, 3/4, 1/4। ওকে? তো দেখেন সম্ভাবনা সূত্র কি হবে, আমি একটু সম্ভাবনা ইকুয়াল লিখে দিচ্ছি সূত্রটা। তো মনে রাখবেন যে সম্ভাবনা ইকুয়াল নিচে হচ্ছে মোট ঘটনা আর উপরে হবে অনুকূল ঘটনা। ঠিক আছে? তাহলে নিচে মোট ঘটনা আর উপরে অনুকূল ঘটনা, এটা হচ্ছে সম্ভাবনার সূত্র বা আমরা যেটাকে ইংরেজিতে রুল বলি। এটা হচ্ছে রুল সম্ভাবনার। একদম খুব ভালোভাবে এটা মনে রাখতে হবে। এখন আসেন মোট ঘটনা কি জিনিস সেটা আমরা একটু ব্যাখ্যা করি। তাহলে দেখেন মোট ঘটনা সম্পর্কে যদি আমরা আলোচনায় যাই, আমি কিন্তু বেসিকটা বোঝাচ্ছি, না হলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না জিনিসটা কিভাবে কাজ করছে। একটু সময় লাগছে হয়তো, কিন্তু মূল জিনিসটা আপনারা বুঝে যাচ্ছেন, পরবর্তী সময় আর কিন্তু ভুলবেন না। অঙ্ক যদি সংখ্যা চেঞ্জ করে দেয়া হয় অঙ্কে, তারপরেও কিন্তু আপনারা পারবেন। তাহলে মোট ঘটনা কি জিনিস? মোট ঘটনা হচ্ছে যে প্রশ্নে যদি বলে এরকম যে এখানে 6টা নীল বল আছে, 8টি সাদা বল আছে এবং 10টি কালো বল আছে, তাহলে মোট বল আছে কয়টা? এটা হলো মোট ঘটনা। তাহলে বল আছে কয়টা বলেন তো দেখি? মোট ঘটনা এখানে বল আছে 6টা নীল বল প্লাস 8টা সাদা বল প্লাস হচ্ছে 10টা কালো বল। তাহলে মোট বল আছে কয়টা? 10 আর 8 18 আর 6 24, তাহলে মোট বল আছে 24টি। তাহলে আমরা মোট ঘটনা অলরেডি পেয়ে গিয়েছি, তার মানে আমরা নিচে কত বসাবো? আমরা 24 বসাই দিব, একদম নিঃসন্দেহে নিচে 24 বসবে। এটা হলো মোট ঘটনা। কিন্তু অনুকূল ঘটনাটা বের করতে গিয়েই কিন্তু আমরা ঝামেলার মধ্যে পড়ি। তো এবারে আসি অনুকূল ঘটনায়। বলা হচ্ছে দৈবভাবে একটি বল তুললে, তার মানে আমি একটা বল কিন্তু তুলবো। ঠিক আছে? কয়টা বল তুলবো? আমি একটা বল তুলবো। সেটা কি বলা হচ্ছে? সাদা না হওয়ার সম্ভাবনা কত? তাহলে একটা বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা বলেন তো সাদা বল আছে কয়টা? সাদা বল আছে তো আমার এখানে দেখেন সাদা বল আছে 8টা। এখন এই সাদা বলটা বাদ এখান থেকে, তাহলে সাদা না হতে পারে এই 10 আর 6, কত? এই 6 আর 10 16। তার মানে আমরা অনুকূল ঘটনা হিসেবে উপরে 16কে বসাই দিলাম, সাথে সাথেই কাটাকাটি করলে উত্তরটা হয়ে যাবে আমাদের। যদি বলতো সাদা বল হওয়ার সম্ভাবনা কত, তাহলে উপরে কিন্তু সরাসরি 8 চলে আসতো। যেহেতু বলেছে সাদা না হওয়ার সম্ভাবনা, তাহলে সাদা না হলে কি হবে? হয় নীল হবে, না হলে কালো হবে, তাই তো? 10 আর 6 16, এই জন্য অনুকূল ঘটনা হয়ে গেল। তাহলে 8 দুগুণ 16, 8 3 8 24। তার মানে আমরা 8 দিয়ে কাটলাম দুটাকেই, তার মানে আমাদের উত্তর উপরে 2 আর নিচে হচ্ছে 3। নিঃসন্দেহে এই উত্তরটা আমাদের রাইট এবং এইভাবেই অঙ্ক করতে হবে। আমার যদি সংখ্যা ক্যালকুলেশন করতে কোথাও ভুল না হয়ে থাকে, তাহলে অবশ্যই এই অঙ্কটা অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে? এবং 100% অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে নিচে 3 উপরে 2, তার মানে ক নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। দেখেন আপনারা যদি বুঝে যান যে অঙ্কগুলো কিভাবে করতে হবে, এই পদ্ধতিটা সম্পর্কে এখন যদি আপনার ধারণা থাকে, তাহলে আপনি আর এত কিছু আপনার করতে হবে না। তাহলে একটা থলিতে বল আছে, নীল বল আছে 6টা, সাদা বল আছে 8টা
আর 10টা আছে কালো বল, তাহলে 10 আর 6 16 আর 8 24, বা 8 6 14 আর 10 24, তাহলে মোট বল কয়টা আছে? 24টা। তাহলে নিচে 24, আর বলেছে একটা বল যদি আমি তুলি সেটি সাদা না হওয়া, তাহলে সাদা বাদে কয়টা আছে? 10 আর 6 16টা। তার মানে মুহূর্তের মধ্যেই কিন্তু অ্যান্সার এভাবে বের হয়ে যাবে 2/3 বা 3-এর 2। ঠিক আছে, তখন কিন্তু আর এত কিছু চিন্তা করতে হবে না। তবে প্রথম যারা শিখছেন তাদেরকে কিন্তু এইভাবে শিখতেই হবে, না হলে যদি মুখস্থ করে ফেলেন অঙ্ক তাহলে কখনোই আপনারা ভালো করতে পারবেন না। হয়তো লেগে যেতে পারে বাই চান্স, কিন্তু 100% বলতে পারবেন না যে অঙ্কটা হয়েছে বা কিভাবে হয়েছে সেটাও আপনি এক্সপ্রেস করতে পারবেন না। ঠিক আছে, তো এই পর্যায়ে আমি একটু বলি, আমার ম্যাথের একটা বেসিক কোর্স রয়েছে। আপনারা যদি এইভাবে ধরে ধরে অঙ্ক শিখতে চান, আমার বেসিক কোর্সটা সামনের মাসেই লঞ্চ করবে। আপনারা যারা জয়েন করতে চান, এবং বেসিক কোর্সের ফি কিন্তু 2000 টাকা, ফিটা একটু বেশি, কেননা সেটা 120 দিনের একটা কোর্স, এবং একেবারে ম্যাথের শূন্য থেকে শুরু করে, একেবারে জিরো থেকে শুরু করে প্রো লেভেল অবধি, মানে একেবারে অ্যাডভান্স লেভেল অবধি আমি আপনাকে পৌঁছাই দিব এভাবে ধরে ধরে অঙ্ক করে। আপনারা আমার উপর বিশ্বাস রাখতে পারেন, এবং আমার কাছে যদি ম্যাথ আপনারা শিখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা ভালো করবেন, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। দীর্ঘ 11-12 বছরের ম্যাথ পড়ানোর অভিজ্ঞতা রয়েছে আমার। তো আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই 01642702760 এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে, অথবা নর্মাল কলও করতে পারেন। এবং এই কোর্স ফি কিন্তু 2000 টাকা, এখানে কোনো কম্প্রোমাইজ করা হবে না। আপনারা একান্তই যারা ডেডিকেটেড, চাকরির পরীক্ষা খুবই ভালোভাবে দিতে চান এবং একটা চাকরি পেতেই চান, ঠিক আছে, এবং ভালো চাকরি পেতে চান, তারা অবশ্যই অবশ্যই আমার সঙ্গে এই নম্বরে যোগাযোগ করবেন। আদারওয়াইজ কিন্তু কারো যোগাযোগ করার প্রয়োজন নাই। আমি করে কি হবে, কেন করব, কি কি সুবিধা পাবো, সুবিধা কি কি পাবেন সেটা একটু জানার দরকার আছে। আপনারা মোট ক্লাস পাবেন 60+, অর্থাৎ লাইভ ক্লাস হবে প্রত্যেকটা ক্লাস, 60+ লাইভ ক্লাস আপনারা পাবেন। এবং শুরুর দিকে বেসিক ঠিক করার জন্য যতগুলো ক্লাস প্রয়োজন আমরা আপনাকে প্রোভাইড করব, যতগুলো রেকর্ড ক্লাস দেওয়া প্রয়োজন আমরা আপনাদেরকে প্রোভাইড করব, এবং যত শিট প্রয়োজন, আমার কাছে ম্যাথের হিউজ পরিমাণে শিট রয়েছে, ওকে, এবং সাজেশনমূলকও শিট রয়েছে। আপনারা চাইলে সেগুলো নিতে পারবেন, এবং বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান বলেন, অন্যান্য যে কোনো বিষয় আপনারা বলেন, সমস্ত কিছু শিট আমি আপনাদের প্রোভাইড করব, এবং সেগুলো সব বিনামূল্যে। এবং দীর্ঘ 11-12 বছরের অভিজ্ঞতায় আমার কাছে যা কিছু আমি কালেক্ট করেছি সব কিছু আপনারা পাবেন এই কোর্সে জয়েন করলে, এবং লাইফ টাইম একটা সাপোর্ট আপনারা আমার কাছে পাবেন। এবং যে ভিডিওগুলো বা যে লাইভ ক্লাসগুলো হবে সেগুলো কমপক্ষে 2 বছরের জন্য রেকর্ডেড অবস্থায় থাকবে, যখন খুশি তখন আপনারা মিস করলেও যেন দেখে নিতে পারেন। ঠিক আছে, এর বেশি কিছু আমি বলতে চাই না, আমি কন্টিনিউ করছি। যারা কেবল একান্তই শিখতে চান তারাই কেবল এই নাম্বারে নক করবেন, আদারওয়াইজ আমি বলছি যে কারোই করার প্রয়োজন নেই। ঠিক আছে, তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছে। 3 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে যে টাকায় 6টি লেবু ক্রয় করে টাকায় 5টি লেবু বিক্রয় করলে লাভের হার কত? মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, 3 স্টার দেওয়া রয়েছে এই অঙ্কটাতে, কেননা এই অঙ্কটা মিনিমাম 200 বার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে বিগত 10 বছরেই কেবল, এই জন্য এখানে 3 স্টার পড়েছে। এবং যেগুলো বেশি আসে আমরা কিন্তু যেহেতু অঙ্ক প্র্যাকটিস করাই আপনাদেরকে, বা হচ্ছে অঙ্ক এর মানে হচ্ছে মধ্যেই আমরা সবসময় থাকি, এই জন্য আমরা বুঝতে পারি যে কোন অঙ্কগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং আমি অনেকবার করে দিয়েছি এই অঙ্কটা, আপনারা অনেকেই আমাকে বলেছেন যে এই অঙ্কটার মানে মূল বিষয়টা আলোচনা করতে, তো আমি একটু আলোচনা করে দিচ্ছি। একটু দেখেন বিষয়টা কি হবে এখানে। দেখেন আমরা মানে 2 ভাবে এই অঙ্কটা আলোচনা করব, ঠিক আছে। তো আমরা শর্টকাট মেথড আলোচনা করব, এবং আরেকটা সুপার শর্টকাট মেথড আমরা আলোচনা করব, ঠিক আছে। তো দেখেন এখানে যেহেতু বলেছে লাভের হার, লাভের হার মানে বলে তো দেখি কি বোঝাচ্ছে? শতকরা হার। মনে রাখবেন যে শতকরা শব্দ দ্বারা যা বোঝায়, হার দ্বারাও তাই বোঝায়, শতকরা হার দ্বারাও তাই বোঝায়, ঠিক আছে। মনে রাখতে হবে এটা কিন্তু আপনাদের। হার মানেই শতকরা হার, শুধু শতকরা মানেও শতকরা, শতকরা হার মানেও কিন্তু ওই শতকরা মানে 100%, ঠিক আছে। এটা জিনিস মাথায় রাখবেন, হার মানেই হচ্ছে 100তে হিসাব। এখন বলেছে, তাহলে কি বলেছে যে টাকায় 6টি লেবু ক্রয় করে টাকায় 5টি লেবু বিক্রয় করলে লাভের হার কত? তার মানে 100 টাকায় কি পরিমাণে লাভ হয়েছে সেটা আমাকে বের করতে হবে। তো আমি একটু আলোচনা করি শুরুতে। প্রথম যে পদ্ধতিটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন ভালোভাবে। তাহলে যেহেতু লাভের হার, তার মানে 100তে হিসাব করতে হবে আমাদের, যে 100 আমি বেস ধরে নিলাম যে 100 টাকা দিয়ে কিনবো, এখন দেখতে পারি যে কত টাকা বিক্রি করতে পারি।
তার মানে 100 টাকা আমি পকেটে নিয়ে এবার আমি একজন বিক্রেতা বা একজন আমি দোকানদার, আমি লেবু বিক্রেতা, আমি 100 টাকা পকেটে নিয়েছি, নেওয়ার পর আমি লেবু এবার কিনতে যাব। তাহলে টাকায় 6টা করে কিনবো। আচ্ছা বলেন তো দেখি, তাহলে 100 টাকা যেহেতু আমার পকেটে আছে, তাহলে আমি কয়টা লেবু কিনবো? আমি লেবু কিনতে পারবো 600টা। তার মানে আমি একটা ধরেন বাস্কেটে আমি 600টা লেবু নিলাম। ওকে, এটা একটা বাস্কেট, এই বাস্কেটের মধ্যে আমার লেবু জমা পড়লো কয়টা? লেবু জমা পড়লো কিন্তু আমার 600টা, একদম 600টা লেবু এই বাস্কেটের মধ্যে আমার জমা পড়লো। ঠিক আছে, এগুলো লেবু, 600টা লেবু বাস্কেটের মধ্যে। এবার আসেন, আমি লেবুগুলোকে মাথায় নিয়ে হচ্ছে বিক্রি করছি। মানে মোটামুটি শহরে যেভাবে লেবু বিক্রি করা হয়, অর্থাৎ লেবু এর হচ্ছে বাস্কেট মাথায় নিয়ে এই লেবু বলে চিল্লায় চিল্লায় আমি এবার বিক্রি করছি। ঠিক আছে, যাই হোক, একটু ফান করলাম আপনাদের সাথে। তাহলে এই যে 100 টাকা দিয়ে আমি 600টা লেবু কিনেছি, লেবু কেনার পরে আমি কি করব? এবার চিন্তা করব যে আমাকে এবার বিক্রি করতে হবে। তাহলে নিশ্চয়ই আমি যদি লাভ করতে চাই, তাহলে টাকায় আমাকে কম লেবু বিক্রি করতে হবে। তার মানে এবার আমি টাকায় বিক্রি করতে পারছি 5টা লেবু, অর্থাৎ 1 টাকায় যেহেতু কিনেছি 6টা, এবার 1 টাকায় আমি 5টা করে বিক্রি করব। তাহলে নিঃসন্দেহে আমার লাভ হবে। এই লাভের কথাই বলা হচ্ছে। অনেক জায়গায় কিন্তু এই ধরনের অঙ্কগুলোতে লাভ না ক্ষতি হবে দুটোই কিন্তু বলা থাকে। এখানে বলা থাকে একবার লাভ ক্ষতি, সেক্ষেত্রে কিন্তু আরও প্রবলেম। এই জন্য আপনাদের বুঝতে হবে মূল বিষয়টা। ওকে, লাভ হবে আমাদের, এটা আমরা শিওর। তাহলে আমি যদি আসল তুলতে চাই, মানে প্রথমে তো আমার আসল তোলা কাজ, যেহেতু আমি 100 টাকা দিয়ে লেবু কিনেছি, এবার আমি আসল তুলবো। তাহলে বলেন তো, আসল তুলে আমি 500টা লেবু হচ্ছে 100 টাকায় বিক্রি করতে পারবো কিনা? তাহলে 500টা আমি 100 টাকায় বিক্রি করে দিলাম। যেহেতু কি বলেছে এখানে, যেহেতু বলেছে টাকায় 5টি করে লেবু বিক্রয় করলে, তা আমি 1 টাকায় 5টা করে বিক্রি করেছি। তার মানে আমার 500টা লেবু আমি বিক্রি করে ফেলেছি 100 টাকায়। তার মানে আমার আসল উঠেছে। এখনও আমার হাতে কিন্তু আরও 100টি লেবু লাভ আছে। এখন এই 100টা লেবু যদি আমি 1 টাকায় 5টা করে দেই, তার মানে আরও 20 টাকা আমি বিক্রি করতে পারবো, এবং এই 20 টাকায় কিন্তু আমার লাভ, এবং লাভ হচ্ছে 20%। এইবার দেখেন, অঙ্কটার কিন্তু মূল বিষয়টা বা মূল থটটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এটা কাজ করতেছে। এখন এটাকে যদি আমি সাজায় লিখি, তাহলে কিন্তু ডিটেলস মেথড হয়ে যাবে। অর্থাৎ এত টাকায় এতটা লেবু, এত টাকায় এতটা লেবু, তাহলে লাভের হার কত, এভাবে আমরা ঐকিক নিয়মের সাহায্যে বের করব। এইবার দেখেন, আমি সুপার শর্টকাট মেথড আপনাদের প্রয়োগ করে দিচ্ছি। তাহলে সুপার শর্টকাট মেথড কিভাবে আপনারা সুপার শর্টকাটে 5 সেকেন্ডের মধ্যেই চিন্তা করবেন। আপনারা লাভ বের করবেন যে লাভ ইকুয়াল উপরে ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে 100। এই সূত্র মনে রাখবেন। যদি টাকার ফিগার দুটো সেম থাকে, তাহলে এই সূত্রটা আপনাদের কাজ করবে। মনে রাখবেন, টাকার ফিগার, এখানে টাকায় এখানেও টাকায়, এখানে যদি বলে 100 টাকা এখানে 100 টাকায়, এখানে যদি বলে 500 টাকা এখানেও থাকতে হবে 500 টাকায়, এখানে যদি বলে 90 টাকায় এখানেও থাকতে হবে 90 টাকায়। অর্থাৎ টাকার ফিগার দুটো সেম থাকবে। এখানে টাকায় বলেছে আমরা ধরে নিলাম 1 টাকায়, তাই না? তাহলে আসেন এবার বিষয়টা কি। তাহলে ক্রয় হচ্ছে 6টি, তাহলে 6 বসাই দিলাম, মাইনাস বিক্রয় হচ্ছে 5টি, 5 বসাই দিলাম, ভাগ বিক্রয় হচ্ছে 5টি, 5 বসাই দিলাম, গুণন কত? 100। তাহলে আমরা যদি কাটাকাটি করি, তাহলে 5 20 120, তাহলে 6 থেকে 5 বাদ দিলে 1 দিয়ে 20কে গুণ করলে 20। তাহলে দেখেন, মুহূর্তের মধ্যেই কিন্তু এইভাবে আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। দেখেন, আমি কিন্তু 3টা অঙ্ক শেখাতেই প্রায় 16 17 18 মিনিট সময় আমি কিন্তু নিয়ে নিলাম। কিন্তু এই 3টা অঙ্ক আমি ক্লাসে যেভাবে আপনাদের সঙ্গে আলোচনা করি, অর্থাৎ আমার পেইড ব্যাচের ক্লাসগুলোতে এইভাবে কিন্তু আলোচনা করলাম, এবং একটু সময় নিয়ে ধরে ধরে আলোচনা করলাম। কিন্তু এমসিকিউ টাইপের অঙ্ক করে দিলাম, ডিটেলস শুধু আলোচনা করলাম কিন্তু লিখে দিলাম না। জাস্ট ডিটেলস লেখার বা শেখার পদ্ধতিটা আমি আপনাকে এই বেসিক ব্যাচে শেখাবো। এবং এখানে যে দুটো নিয়মে আমি অঙ্কটা করলাম, এবং সেখানে আরও একটা নিয়ম থাকবে, সেটা বেসিক নিয়ম। পাশাপাশি এই ধরনের অঙ্ক করার জন্য আরও কিন্তু অনেক নিয়ম রয়েছে, যেগুলো আমি শিট দিব। আপনাদের যে নিয়মটা ভালো মনে হবে, আপনারা ভালো বুঝতেছেন, সেই নিয়মটাই আপনারা অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, এবার আমি পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 8 18 24 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা করব কিভাবে। নিয়ম হচ্ছে 8 18 এবং 24-এর লসাগু করা। ওকে, 2 দিয়ে দিব, 4 দুগুণ 8 9 দুগুণ 18
এবং 12 দুগুণ 24। সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে কিন্তু এখানে ভাগ দিতে হবে। একটু বড় হলে কিন্তু আমাদের ঝামেলা আছে। আমরা হয়তো মনে করতে পারি যে 6 দ্বারাও ভাগ যায়, কেননা 6 দ্বারা এটা কেউ যাচ্ছে, এটা কেউ যাচ্ছে। এই কাজটা কিন্তু করা যাবে না এখানে। সবচেয়ে ছোট দিয়ে যেটা যায় সেটা দিয়েই দিতে হবে। ওকে, তাহলে 2 দুগুণ 4, 9 দুগুণ 18 আর 6 দুগুণ 12। এবার 2 দিয়ে যায় আবারও, তাহলে 2 একে 2, এই যে 9 থাকলো, 3 দুগুণ 6। তাহলে আবার 2 দিয়ে যায় না, এবার 3 দিয়ে যায়, 3 তিরিখা 9, 3 একে 3। তার মানে খেয়াল করেন কি হবে, 3 তিরিখা 9, 9 দুগুণ 18, 18 দুগুণ 36, 36 দুগুণ 72। তার মানে কত হচ্ছে বলেন তো সংখ্যাটা? 72 হচ্ছে মূল সংখ্যাটা। তার মানে 8, 18 এবং 24 এই তিনটা দ্বারাই বিভাজ্য হচ্ছে 72। তাহলে দেখেন 8 9 72, এবার 4 18 72, এবার 3 24 72। ঠিক আছে, তো এইভাবে আমরা হচ্ছে কি করব, আমরা এটা বের করলাম যে 8, 18 এবং 24 দ্বারা বিভাজ্য হবে কত সংখ্যাটাকে? এই 72 সংখ্যাটাকে। তো এইবার আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছি যে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 3 যোগ করলে, তার মানে একটা লঘিষ্ঠ সংখ্যা এখানে আছে যেটার সাথে 3 যোগ করলে 72 হয়। তাহলে কত এর সাথে 3 যোগ করলে 72 হয়? 69 এর সাথে 3 যোগ করলে 72 হয়। তাহলে নিঃসন্দেহে আমাদের উত্তর হবে 69। ঠিক আছে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল যদি 39 হয় তাহলে সংখ্যা তিনটির গুণফল কত? সম্ভাব্য 4টি উত্তর রয়েছে, 2284, 2184, 2814 এবং কোনোটিই নয়। ঠিক আছে, তো এই অঙ্কটা আমরা ডিটেলস মেথডে করতে পারি, আবার শর্টকাট মেথডেও করতে পারি। ঠিক আছে, আবার সুপার শর্টকাট মেথডেও আমরা অঙ্কটা করতে পারি। ঠিক আছে, তো আমরা একটু শর্টকাট মেথড আপনাদের সঙ্গে শেয়ার করি যে কিভাবে আপনাদের অঙ্কটা হবে। তো আমরা জানি যে তিনটা ক্রমিক সংখ্যা, মানে এই যে ক্রমিক সংখ্যার কথা বলা হচ্ছে, ক্রমিক সংখ্যার ইংরেজি হচ্ছে কনজিকিউটিভ নাম্বার। ক্রমিকের আরেকটা বাংলা হচ্ছে ধারাবাহিক সংখ্যা। ধারাবাহিক কোনগুলো? 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5, এইভাবে চলবে। যেমন 5-এর পরে 6, 6-এর পরে 7, 8, 9, তারপরে 10, 11, 12, 13, 14, 15। আমি লিখলাম, মোটামুটি সংখ্যাগুলো লিখলাম। যেহেতু তিনটা ক্রমিক সংখ্যার যোগফল 39, তার মানে একটু বড় পর্যন্ত লিখলাম যাতে যোগ করে তিনটা সংখ্যা আমরা 39 বানাতে পারি। আচ্ছা বলেন তো, এই তিনটার সংখ্যা যোগ করলে কি 39 হওয়ার কোনো চান্স আছে? কখনোই না। একটু বড়োর দিকে আমরা যাই, তাহলে 10, 11, 12, তাহলে 3 10 30, 3 33, তবু হচ্ছে না। তাহলে আর একটু বাড়াই দেই, তাহলে 12, 13, 14 যদি যোগ করি তাহলে 14 আর 13 25। আমরা দেখি 14 আর 13 27, 27 আর 12 কত হয়? 7 2 9, তার মানে 39। তার মানে আমরা বুঝতে পারতেছি যে তিনটা ক্রমিক সংখ্যা যেটা 12, 13 এবং 14, এই তিনটা যোগ করলে 39 হয়। তাহলে 4 আর 3 7 আর 2 9, হাতে নেই 1 1 2 আর 1 3, তার মানে 39 হচ্ছে আমাদের। এবারে কি বলেছে, যদি 39 হয় তাহলে সংখ্যা তিনটির গুণফল কত? বলেন তো দেখি কি করতে হবে। এই সংখ্যা তিনটা 12, 13 এবং 14 গুণ করতে হবে। তাহলে 12, 13 এবং 14 যদি আমরা গুণ করি কি হবে? তাহলে 12 আর 13 আমরা গুণ করব, তাহলে 3 12 36 আর 12 1 12, তাহলে 6 3 2 5 1 156। তাহলে 156কে আবার কত দিয়ে গুণ? 14 দিয়ে গুণ। তাহলে 14 দিয়ে আমরা গুণ করব, তাহলে 4 6 24-এর 4, হাতে কত? হাতে হচ্ছে 2, 4 5 20 আর 2 22-এর 2, হাতে 2, 4 1 4 আর 2 6, এক ঘর ক্রস, 156 1 156 আমরা বসাই দিলাম। তাহলে 4 6 2 8, 5 6 11 1, হাতে কত? হাতে 1 1 আর 1 2, তার মানে 2184 হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে খ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে রাইট। ওকে, এবারে আমরা ডিটেলস মেথড নিয়ে একটু আলোচনা করব। তাহলে দেখেন, ডিটেলস মেথডে এই অঙ্কটা যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের কিন্তু শুরুতে ধরে নিতে হবে। যেহেতু বলেছে তিনটি ক্রমিক সংখ্যা, তাহলে আমরা ধরবো যে ধরি তিনটা ক্রমিক সংখ্যার প্রথমটা হচ্ছে x, পরেরটা হচ্ছে x + 1 এবং তৃতীয়টা হচ্ছে x + 2। তার মানে দেখেন বিষয়টা, x যদি 1 হয় তাহলে 1 1 আর 1 2, 1 আর 2 3, তার মানে এইভাবে সিরিয়াল অনুযায়ী যাচ্ছে সংখ্যাগুলো। এবার বলেছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল যদি 39 হয়, তার মানে এবার আমরা প্রশ্ন মতে বা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল্ড আপ করবো। তাহলে প্রশ্ন মতে যোগফল যদি 39 হয়, তাহলে যোগফল 39 মানে কি? প্রথমটা যোগ দ্বিতীয়টা যোগ তৃতীয়টা, এই তিনটা যোগ করলে কত হবে? 39। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল্ড আপ হয়ে গেছে। তাহলে x আর x 3x প্লাস 2 এর 1 কত? 3, তাহলে ইকুয়াল টু 39। তাহলে বা 3x ইকুয়াল টু এই 39 থেকে 3 বাদ, যেহেতু প্লাস আছে এদিকে আসলে মাইনাস হবে, তাহলে 39 থেকে 3 বাদ দিলে কত হয়? 36। তাহলে সুতরাং x ইকুয়াল টু 36কে 3 দিয়ে ভাগ, যেহেতু গুণ আকার আছে এদিকে আসলে ভাগ হবে।
তাহলে 12। তাহলে এক্স এর মান যদি আমরা 12 পাই, খেয়াল করেন এক্স এর মান 12, তাহলে এক্স প্লাস 1 কত 13, এক্স প্লাস 2 কত 14। এবার 12, 13 আর 14 যদি আমরা গুণ করে দেই তাহলে আমাদের কি হয়ে যাবে, সাথে সাথেই সংখ্যাটা 2184 হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল ডিটেলস মেথড। এবার আসেন, আমি সুপার শর্টকাট মেথড আপনাদেরকে শেখাতে চেয়েছিলাম যে আরও কিভাবে আপনারা শর্ট করতে পারেন এই অঙ্কটাকে। তাহলে দেখেন, মনে রাখেন যে 3টা ক্রমিক সংখ্যা যদি আমরা দেখি এবং তার যোগফল যদি আমরা দেখি, তাহলে যোগফল যেটা আছে, আচ্ছা বলেন তো দেখি 39কে যদি আমি মোটামুটি 3টা সংখ্যার যোগফল আকারে সাজাতে চাই, যেহেতু 3টা ক্রমিক সংখ্যা বলেছে, তাহলে আমি 39কে 3 দিয়ে ভাগ করব। তাহলে 39কে যদি আমি 3 দিয়ে ভাগ করি, 3 আর 39, এই 13 হচ্ছে মাঝের সংখ্যাটা, মনে রাখবেন। তাহলে তার আগেরটা 12 এবং তারপরেরটা 14, এই যে গুণ করলেন হয়ে গেল। এই কথাটা যদি আপনাদের জানা না থাকে, এখন আমি যদি বলি ধরেন এই 3টা ক্রমিক সংখ্যা আমি যোগ করব, তাহলে 5 আর 6 কত 11, 11 আর সাথে কত 18। তাহলে আমি বললাম 3টি ক্রমিক সংখ্যার যোগফল যদি 18 হয়, তাহলে সংখ্যা 3টির গুণফল কত। তাহলে 3টি ক্রমিক সংখ্যা বলেছে আর যোগফল দেওয়া আছে 18, তাহলে 3 দ্বারা 18কে ভাগ করবেন, তাহলে কত হয় 6। তাহলে মাঝখানের সংখ্যাটা 6, তার আগেরটা 5, তারপরে এটা 7। তাহলে মুহূর্তের মধ্যে আপনারা বিষয়টা বুঝে ফেলবেন। ঠিক আছে, আমি কি বলতে চাচ্ছি, যারা একটু এক্সপার্ট রয়েছেন ম্যাথে তারা কিন্তু অলরেডি বিষয়টা ধরতে পেরেছেন। যে কোনো 3টা ক্রমিক সংখ্যার যোগফল যদি দেওয়া থাকে, তাহলে ওই 3 দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করলে মাঝখানের সংখ্যাটা বেরোবে, তার থেকে 1 কমাই দিলে ছোট সংখ্যাটা, তার থেকে 1 বাড়াই দিলে বড় সংখ্যাটা পাওয়া যাবে। ওকে, আমি কিন্তু একটু সময় নিয়ে করাচ্ছি, যদিও খুব বেশি সংখ্যক অঙ্ক এই ভিডিওতে আমার মনে হয় না যে এভাবে করলে দেওয়া সম্ভব। আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে একটু বিস্তারিত আলোচনা করলে ভালো হয়। ওকে, তো আপনারা বলবেন, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আমি এভাবে শেখাবো, নাকি আগে একটু দ্রুত শেখাতাম এবং অনেকগুলো অঙ্ক শেখাতাম, সেটা ভালো, নাকি এভাবে ভালো। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে। ওকে, এবার আমরা পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বেশ কয়েকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এই অঙ্কটা আসতে দেখা গিয়েছে। বলা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত লিখতে 5 সংখ্যাটি কতবার আসে। সম্ভাব্য 4টা উত্তর রয়েছে, 10, 11, 18 নাকি 20। তাহলে আমরা দেখি 1 থেকে 100 পর্যন্ত আমরা যদি লিখি, তাহলে 1, 2, 3, 4, 5 আসবে। তাহলে 5-এর পর 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15তে একবার 5 আসবে। ঠিক একইভাবে 25-এ আসবে, 35-এ আসবে, 45-এ আসবে, এবার 50-এ আসবে। এরপর একাধারে 51, 52, 53, 54, একইভাবে 55, 56, 57, 58, 59, এবার 65-তে আসবে, এবার 75-এ, 85-তে, 95-তে আর আসবে, আর আসার কোনো চান্স নেই। তাহলে আমরা একটু গুণে দেখব যে 5 কতবার রয়েছে। তাহলে আমরা গোনা শুরু করে দিই। তাহলে একবার, আমাদের 5 রয়েছে কতবার, আমরা একটু কাউন্ট করব। রয়েছে একবার, দুইবার, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই যে দুইবার রয়েছে। 12-র পর 13, 14, 15, 16, 17, 18, 19, 20 বার। তার মানে মোট 5 রয়েছে 20 বার। নিঃসন্দেহে বুঝে ফেলেছেন যে অন্যান্যগুলোও যদি আসে, 3 কতবার আছে, 2 কতবার আছে, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত কতবার আছে যদি বলে, তাহলে সবগুলোতেই হবে 20 বার। সেক্ষেত্রে 0 কতবার আছে বা 1 কতবার আছে, এই দুটার ক্ষেত্রে একটু পার্থক্য হবে। ঠিক আছে, তো এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ কত ডিগ্রি, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আচ্ছা বলেন তো দেখি, ত্রিভুজ তো বিভিন্ন ধরনের হতে পারে, তাই না? সমবাহু ত্রিভুজ মানে কি? মানে যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, সেটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। আর ত্রিভুজ কি জিনিস? 3টা বাহু দ্বারা আবদ্ধ, সেটাই হচ্ছে একটা ত্রিভুজ। তাহলে আমি ধরলাম এখানে একটা বাহু, এখানে একটা বাহু, আর এইখানে একটা বাহু। এটা হলো, আমি 3টা পয়েন্ট দিলাম এবং আমি এটাকে যোগ করে দিলাম, এটাকে এখান থেকে যোগ করে দিলাম এবং এটাকে আমি এখান থেকে যোগ করে দিলাম। তাহলে 3টা বাহু আমার হয়ে গেল। তাহলে বললাম এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। তাহলে বললাম এটার মান হচ্ছে এ থেকে বি পর্যন্ত, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে বি থেকে সি পর্যন্ত, এটা হচ্ছে বিসি। তাহলে এ বি একটা বাহু, বিসি একটা বাহু, আর সি এ বা এসি একটা বাহু। ঠিক আছে, তাহলে এই বাহুগুলো যেটার সমান, অর্থাৎ এটা যদি এ হয়, এটাও এ, এটাও এ, প্রত্যেকটা বাহুই সমান মনে রাখবেন, তাহলে এই কোণগুলো হবে সমান। তাহলে প্রত্যেকটা সমবাহু ত্রিভুজ, তার মানে প্রত্যেকটা বাহু সমান, তার মানে কোণগুলোও কিন্তু সমান হবে। তাহলে আমরা একটা জিনিস জানি যে একটা ত্রিভুজ সর্বমোট 180 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে।
তাহলে যেহেতু কোণগুলো সমান, তাহলে একে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, যেহেতু 3টা কোণ আছে, তাহলে 3 6 18, তার মানে 60 ডিগ্রি, তার মানে এটা 60 ডিগ্রি, ঠিক একইভাবে এটাও 60 ডিগ্রি এবং এটাও 60 ডিগ্রি হবে। তো এইভাবে আমরা যদি বুঝতে পারি, এখন কিন্তু জিনিসটা আমাদেরকে মাথায়, মানে আমাদের মাথায় থাকবে। এখন কিন্তু অত সহজে আর আপনারা ভুলবেন না। ঠিক এইভাবে চিত্র এঁকে জিনিসটা আপনারা বুঝবেন। জাস্ট এইভাবে পড়বেন না যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত ডিগ্রি, 60 ডিগ্রি, এভাবে পড়লে কিন্তু কখনো মনে থাকবে না। বিষয়টাকে যদিও আপনাদের জানা আছে, তারপরেও একবার রিকল করায় দিতে হবে, মস্তিষ্ককে একবার স্মরণ করায় দিতে হবে, ঠিক আছে? এবং মস্তিষ্কের বাম অংশের সাথে ডান অংশের সংযোগ ঘটাতে হবে। এই জন্য আপনারা যারা অঙ্ক কম বুঝছেন তাদেরকে আমি বলবো যে তারা হালকা পরিমাণে সকালবেলা উঠবেন, মানে প্রতিদিন আপনারা সকালবেলা উঠবেন বা ভোরবেলা উঠবেন, নামাজ টামাজ পড়ার পর আপনারা কি করবেন, একটু মেডিটেশন করবেন, মানে হালকা মেডিটেশন আপনারা করতে পারেন। প্রথম দিন হয়তো 2 মিনিট বা 3 মিনিট করলেন, এরপরে এক পর্যায়ে মেডিটেশনের যে মাত্রাটা সেটা একটু বাড়াই দিয়ে 10 মিনিট করবেন। দেখবেন যে মস্তিষ্ক পুরো ধীর স্থিরভাবে কাজ করছে। তখন যে কোনো জিনিস আপনি সারা দিন যা যা পড়বেন সব কিছু আপনার মনে থাকবে, এবং যখন আপনি রাতে ঘুমাতে যাবেন তার ঠিক আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে জিনিসগুলো রিকল করার চেষ্টা করবেন যে আমি সারাদিন আজকে কি পড়েছি, কতটুকু আমার অগ্রগতি, দেখি তো জিনিসগুলো মনে আছে কিনা। তাহলে আপনারা অবশ্যই এই জিনিসগুলো সম্পর্কে খুবই স্বচ্ছ একটা ধারণা পাবেন, আপনাদের মস্তিষ্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে এবং তখন আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, একটু অন্য ধাঁচের কথা বলে ফেললাম, আপনারা হয়তো অনেকেই এগুলো নাও পছন্দ করতে পারেন। আমরা এবার পরের ধাপে চলে যাচ্ছি। এবারে দেখেন, আপনাদের একটা মুখস্থ প্রশ্নের আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি। প্রশ্নটা কি? প্রশ্নটা দেখেন, এখানে বলা হচ্ছে যে 1 মিটার সমান কত ইঞ্চি। এখানে সম্ভাব্য 4টা উত্তর রয়েছে। কত কত ইঞ্চি দেওয়া আছে? 1 মিটার সমান আমাদের কিন্তু ইঞ্চি দেওয়া আছে। এখানে কি কি? যে 37.39, 38.55, 39.37। তাহলে নিশ্চয়ই আপনারা জানেন যে আপনাদের 1 মিটার মানে 39.37 ইঞ্চি। যাই হোক, আমার কথায় হয়তো কোথাও ভুল হয়ে যেতে পারে, তো আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মধ্যে মধ্যে একটু হয়তো আমি অঙ্কগুলো করাতে চিন্তা করতে মানে সব অঙ্ক করাচ্ছি, তো একটা থেকে আরেকটাতে যাইতে তো মাথাকে কিছুটা সময় দিতে হয়, তাই না? যে কথাগুলো বলতে হচ্ছে, একটু মনে রাখেন যে 1 মিটার মানে কত ইঞ্চি। 1 মিটার মানে 39.37 ইঞ্চি। এটা আপনাদের মুখস্থ রাখতে হবে, এখানে বোঝানোর কিছু নেই। 1 মিটার মানে 39.37 ইঞ্চি। কয়েকবার পড়বেন, মস্তিষ্ককে আপনি বোঝাবেন যে আমি কি পড়লাম, এটা মনে রাখতে হবে। বলতে হবে কিন্তু, যেটা মনে রাখতেই হবে, মনে না রাখলে কিন্তু হবে না। দরকার পড়লে কোনো কিছুর সাথে মেলাই দিবেন, ঠিক আছে? তো এবার আমরা পরেরটাতে চলে যাব। 13 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 6:2। এখানে কমার কোনো প্রয়োজন নেই। পিতা ও পুত্রের বয়সের অনুপাত 6:2। পিতার বয়স 42 বছর হলে পুত্রের বয়স কত? খুবই সহজ অঙ্ক। ওকে, এ ধরনের অঙ্ক আসলে আপনাদের আবার ভুল করা যাবে না। এটা খুবই সহজ অঙ্ক এবং অনুপাতের অঙ্ক। তাহলে অনুপাত কত? আমরা বলতে পারি পিতা অনুপাত হচ্ছে পুত্র ইকুয়াল 6:2। বলা হচ্ছে কি, পিতার বয়স যদি 42 হয়, আচ্ছা পিতা যখন 42 বছর বয়স্ক হবে তখন পুত্র কত হবে? তাহলে বলেন তো দেখি, কত গুণ বৃদ্ধি পেল? 6 7 42, তার মানে 7 গুণ। তাহলে পুত্র 7 গুণ বৃদ্ধি পাবে। তাহলে পুত্র যদি 7 গুণ বৃদ্ধি পায়, তাহলে 7 দুগুণ কত হবে? 14। তার মানে পুত্রের বয়স চেয়েছে, তাহলে পুত্রের বয়স কত বছর? নিঃসন্দেহে 14 বছর। খুবই সহজ অঙ্ক এটা, অন্য কিছু কিন্তু চিন্তা করতে হলো না যে এত বছর পূর্বে এত বছর পরে, এ ধরনের অঙ্ক থাকে। তো এটা খুব সহজ অঙ্ক এসেছে। নিবন্ধন পরীক্ষার ম্যাক্সিমাম অঙ্ক রয়েছে এখানে, পাশাপাশি বিসিএস পরীক্ষার অঙ্ক, পিএসসির বিভিন্ন চাকরির পরীক্ষার অঙ্ক কিন্তু রয়েছে, যেগুলো আমি আপনাদেরকে ধরে ধরে প্র্যাকটিস করাচ্ছি। এবং যত বেশি সম্ভব আপনি প্র্যাকটিস করবেন, কমন পাওয়ার চান্স কিন্তু তত বেশি বেড়ে যাবে। ঠিক আছে? আমাদের কিন্তু এই মুহূর্তে ব্যাচ চলছেই, নিবন্ধনের ব্যাচ, এরপরে প্রাইমারির ব্যাচ এবং 36তম বিসিএস প্রিলিমিনারির ব্যাচ, এগুলোর কিছু স্পেশাল ব্যাচ আমার চলছে এবং ক্র্যাশ ব্যাচও চলছে, বেশ কয়েকটা ব্যাচ চলছে। আপনারা যদি মনে করেন যে এই অল্প কয়েকদিনের জন্যই আমি এই ব্যাচগুলোতে জয়েন হতে চাই, তাহলে মাত্র 510 টাকা দিয়ে আপনার পরীক্ষার আগ পর্যন্ত আপনি এই ব্যাচগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। এবং আমি আপনাদেরকে সাজেশন দিব, অঙ্কের খুবই লিমিটেড অঙ্ক থাকবে সেখানে, এবং সেই অনুপাতে আপনারা প্র্যাকটিস করবেন। নিবন্ধন পরীক্ষায় 10 বা 12 নম্বর হুবহু আপনারা সেখান থেকে কমন পাবেন। আমি বলছি না যে আপনি 25-এ 25 পাবেন, মোটামুটি 10-12 আপনি কমন পেয়েই যাবেন সেখান থেকে, ঠিক আছে? আর আপনারা যদি সাধারণ জ্ঞান বলেন, ইংরেজি বলেন, বাংলা বলেন, এগুলোরও যদি সাজেশন নিতে চান, তাহলে আমাকে নক করবেন এবং
510 টাকা কিন্তু আপনাদের পে করতে হবে। 510 টাকা পে করলে আপনারা কোর্সটা পাবেন, পাশাপাশি সেই শিটগুলো আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে নিচের শূন্য স্থানে কোন সংখ্যাটি বসবে? 5, 13, 7, 15, 9, 17, 11। তো আমরা দেখব যে এই ধারাটা আমাদের কিভাবে কাজ করছে। ঠিক আছে, তো ধারাটাতে আপনারা একটু যদি লক্ষ্য করেন তাহলে একটু দেখতে পাবেন 5-এর পরে 13 কত বেড়েছে? 8 বেড়েছে। 8 5 13, 8 বেড়েছে। 8 13-র পর আবার 7, এবার কমেছে, আবার বেড়েছে, আবার কমেছে, আবার বেড়েছে, আবার কমেছে। এখন এরকম যদি আপনারা দেখেন তাহলে আপনারা করবেন কি, একটা গ্যাপ গ্যাপ করে চিন্তা করবেন। তাহলে দেখেন 5-এর পরে 7 হয়েছে, 7-এর পরে 9 হয়েছে, 9-এর পরে 11 হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে 11-র পরে এখানে কত হবে সেটা আমরা জানবো, এবং মাঝখানে কিন্তু একটা সংখ্যা গ্যাপ থাকবেই। এবার আমরা পরেরটা দেখব। 13-র পরে 15 হয়েছে, 2 বৃদ্ধি। 15-র পরে 17 হয়েছে, 2 বৃদ্ধি। 17-র পরে কত হবে? এখানে 2 বৃদ্ধি 19 হবে, নিঃসন্দেহে বোঝা যাচ্ছে। তাহলে 5-এর পরে 7 হচ্ছে, 7-এর পরে 9 হচ্ছে, 9-এর পরে 11 হচ্ছে, 11-র পরে 13 হবে। যেহেতু বলেছে নিচের শূন্য স্থানে কোন শূন্য সংখ্যা বসবে, তাহলে এর পরেরটাই, যদি এখানে কমা দিয়ে দুটোই থাকতো, প্রথমটা 19 তারপরেরটা 13, তাহলে যেহেতু বলা হচ্ছে প্রথমটা 19, তাহলে 19ই হবে। তাহলে নিচের শূন্য স্থানে বসবে 19 সংখ্যাটি। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাব। এবার দেখেন এই যে অঙ্কটা, এই অঙ্কটাও কিন্তু একইভাবে কাজ করছে। কত গুণ করে বৃদ্ধি পাচ্ছে সেটা আপনারা একটু খুঁজে বের করার চেষ্টা করেন, এবং আমি এটা আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিলাম। এবং এই অঙ্কটা কিন্তু একটু ক্রিটিক্যাল রয়েছে, একটু বড় উত্তর হতে পারে বা একটু ছোট উত্তর হতে পারে। আচ্ছা, উত্তরগুলো তো এখানে আছেই, উত্তরগুলো দেখে আপনারা গেস করতে পারবেন। তবে এটার তারপরের সংখ্যাটা যদি চাইতো তাহলে আরেকটু কঠিন হতো। যাই হোক, এটা সহজ অঙ্কই, আমি আর করে দিলাম না। আপনারা অবশ্যই করবেন অঙ্কটা, করার পর অ্যান্সার জানাবেন আমাকে কমেন্ট করে, কমেন্ট বক্সে। ঠিক আছে, আর যারা নতুন হচ্ছে ভিউয়ার্স আমার চ্যানেলে, যারা পুরাতন ভিউয়ার্স তারা তো সাবস্ক্রাইব করেছেন, আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা নতুন ভিউয়ার্স তাদের উদ্দেশ্যে বলছি যে অবশ্যই ভিডিওটাতে আপনারা লাইক দিয়ে দেবেন। লাইক করলে ভিডিওগুলো রিচ বাড়ে এবং মোটামুটি সবার কাছেই পৌঁছে যায় ভিডিওগুলো। আমরা যেহেতু ফ্রিতে এই ভিডিওগুলো আপলোড করছি, আপনারা যেহেতু পাচ্ছেন ফ্রিতেই, তো আপনারা অবশ্যই একটু হেল্প করবেন, একটু শেয়ার করে দেবেন ভিডিওগুলো বিভিন্ন পেজে, বিভিন্ন গ্রুপে আপনারা চাইলে শেয়ার করতে পারেন। ঠিক আছে, পেজে আমি বলছি না, আপনারা গ্রুপে শেয়ার করে দিতে পারেন, বা নিজের ফেসবুক টাইমলাইনেও আপনারা শেয়ার করতে পারেন। আর পাশাপাশি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে দেবেন। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাব। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, যে একটি গ্রামের লোক সংখ্যা 10% হারে বৃদ্ধি পেয়ে 1650 জন হলে পূর্বের লোক সংখ্যা কত ছিল? তাহলে বলা হচ্ছে যে 10% বৃদ্ধি পেয়ে এত হয়েছে। তাহলে যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, আমি আপনাদের কয়েকবার বলেছি যে যে কোনো পার্সেন্টেজের অঙ্ক আপনারা কি করবেন, যে পূর্বের লোক সংখ্যা মানে মূল যে লোক সংখ্যাটা ছিল সেটাকে আপনারা ধরবেন 100% বা 100। ঠিক আছে, যে 100% ছিল পূর্বের লোক সংখ্যা বা মূল লোক সংখ্যা। এবার যেহেতু বলা হচ্ছে একটি গ্রামের লোক সংখ্যা 10% হারে বৃদ্ধি পেয়ে এত হয়েছে, তাহলে নিশ্চয়ই এই 1650 জন এবং 110%-এর মান, এটা বোঝাই যাচ্ছে যে 100% ছিল, তার 10% বেড়েছে, 110% মানে 1650। তাহলে আমরা বলতে পারি। এবার 1% মানে কত? তাহলে কম, তার মানে কম মানে কি হবে? ভাগ হবে। তাহলে 1650 ভাগ হচ্ছে 110। এই যে বললাম কম মানে ভাগ, এটা যদি আবার না বোঝেন তাহলে তো সমস্যা, তাই না? এটা ঐকিক নিয়ম, কম মানে ভাগ আর বেশি মানে গুণ। যদি না বুঝে থাকেন তাহলে ঐকিক নিয়মের আমার ভিডিও রয়েছে, আপনারা চাইলে আই বাটন থেকে দেখে নিতে পারেন। ওকে, তাহলে দেখেন, তাহলে মোট লোক সংখ্যা কত ছিল? 100%। তাহলে 100% আমরা বলবো যে 100% ইকুয়াল, তাহলে 1% যদি এত হয় 100% এবার বেশি হবে, তাহলে 1650 এবার গুণ হবে 100 ভাগ হচ্ছে 110। তাহলে আমরা 2 শূন্য 2 শূন্য কেটে দিলাম। তাহলে 11 দিয়ে আমরা এটাকে কাটবো, 11 1 11, 12 13 14 15 16 থাকলো 5 55। তাহলে 5 11 55 শূন্যটা দিয়ে দিলাম। তাহলে 10 দিয়ে 150কে গুণ করলে 1 5 0, আর এই শূন্যটা বসাই দিলাম। তাহলে 1500 জন লোক ছিল। গ নম্বর অ্যান্সারটা এক্ষেত্রে রাইট। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাব। 19-এ দেখেন বলা হচ্ছে 24 সংখ্যাটি কোন সংখ্যার 32% এর সমান? তাহলে বলা হচ্ছে যে 24 সংখ্যাটি কোন সংখ্যার 32% এর সমান? নিচে সম্ভাব্য 4টা উত্তর রয়েছে, 60 65 70 এবং 75। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? আমরা ধরব যে 24 সংখ্যাটি কোন সংখ্যার, যেহেতু বলেছে আমরা এটাকে এক্স ধরে নিলাম, ধরলাম যে ধরি 24 সংখ্যাটি এক্স এর 32%। তাহলে আমরা লিখব এক্স এর 32% ইকুয়াল হচ্ছে 24। এই যে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল্ড আপ হয়ে গেছে, তাই না? তাহলে বা কি হবে, এক্স এর 32% মানে উপরে 32, তার নিচে 100, যেহেতু পার্সেন্ট মানে ভাগ 100, তাই না, ইকুয়াল 24। তাহলে যদি আমরা কাটাকাটি করি 4 8 32, তাহলে 4 4 25 100। তাহলে বা উপরে হয় 8x, নিচে হয় 25
ইকুয়াল টু 24। এবার আর গুণ বা বজ্রগুণ করবো, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, তাহলে বা 8x ইকুয়াল 25 গুণন 24 বা 24 গুণন 25 একই কথা। সুতরাং x ইকুয়াল টু উপরে 25 গুণন 24, তার নিচে কত? তার নিচে হচ্ছে 8। তাহলে 3 8 24, 3 3 25 75। তার মানে আমরা বলতে পারি যে 24 সংখ্যাটি হচ্ছে 75-এর 32%-এর সমান। আমরা যদি এখন বের করি যে 75-এর 32% কত, তাহলে কিন্তু অনায়াসে আমরা বের করে ফেলতে পারবো। তাহলে 3 25 75, তাহলে 25, 4 25 100, 4 দিয়ে যদি কাটি 4 8 32, তাহলে 3 8 24, এই যে বের হয়ে গিয়েছে। তার মানে আমরা কিন্তু প্রুফ করে দেখালাম। আপনারা চাইলে অপশন টেস্ট করেও কিন্তু এই অঙ্কটা করে ফেলতে পারেন। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাব। 15 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে, সরি একটু আমার মনে হয় যে নম্বরটা অঙ্কে নেই, এটা কত নম্বর অঙ্ক আমি একটু দেখে নেই। 20 নম্বর অঙ্ক ছিল এখানে, তো আমার অপশনগুলো একটু নিচে নেমে গেছে। তো যাই হোক, আমরা দেখব যে উত্তর কত আসে। একটা অপশন কিন্তু নিচে চলে গিয়েছে। ঠিক আছে, তাহলে দেখেন কি হবে। বলা হচ্ছে 15 জন চাষির একটি জমির ফসল কাটতে 21 দিন সময় লাগলে 45 জন চাষির ওই জমির ফসল কাটতে কত দিন লাগবে। তাহলে আমি কি বলেছি, ঐকিক নিয়মের অঙ্ক করার সময় কি করবেন, দিনের নিচে আন্ডারলাইন বা হোয়াট চিহ্ন দেবেন, দিন বের করতে হবে। তাহলে প্রথম লাইনে কি আছে, 15 জন চাষির লাগে 21 দিন, তাহলে দিন ডান দিকে আছে, ডান দিকেই রাখবেন। যদি ডান দিকে না থাকতো তাহলে ডান দিকে আমরা করে নিতাম। তাহলে 15 জনের লাগে কত দিন, 15 জনের লাগে 21 দিন, 15 জন 21 দিন। তাহলে বলেন তো এবার একজনের কত দিন লাগবে, নিশ্চিতভাবেই বেশি দিন, তাহলে বেশি মানে গুণ। তাহলে আমরা করব কি 21 গুণন 15 গুণ করে দিব এতদিন। এবার প্রথম লাইনটা বাদ, তাহলে প্রথম লাইনটা যদি কাটা চলে যায়, তাহলে একজনের লাগে এতদিন। এবার 45 জন চাষির কতদিন লাগবে, তাহলে 45 জন, তার মানে 45 জন চাষির কম দিন লাগবে। তাহলে 21 গুণন 15 ভাগ 45, তাহলে কাটাকাটি করলে 3 15 45, 3 সাথে 21, তাহলে কয় দিন, 7 দিন। আমাদের সঠিক উত্তর হচ্ছে 7 দিন লাগবে। গ নম্বর অপশনটা রাইট। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনে যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, আমার মনে হয় যে আপনারা সবাই এই অঙ্কটা করতে পারবেন। দুটি সংখ্যার গুণফল 3380 এবং গসাগু 13, সংখ্যা দুটির লসাগু কত। তো নিশ্চিতভাবেই আমি জানি আপনারা করতে পারবেন, ইতিপূর্বের ভিডিওগুলো আমার নিশ্চয়ই দেখেছেন। তো এই অঙ্কটা আমি প্র্যাকটিস দিচ্ছি, কেননা এই অঙ্কটা মোটামুটি 10-12 বার আমি করে দিয়েছি, এই ধাঁচের অঙ্ক। তো যারা নতুন দেখছেন তাদের ক্ষেত্রে হয়তো প্রবলেম হতে পারে। তো যারা ইতিপূর্বে ভিডিও দেখেছেন এবং এই ধরনের অঙ্ক যেহেতু আমি করিয়েছি, তাহলে অবশ্যই করবেন। অঙ্কটা করার পরে কমেন্ট করবেন কমেন্ট সেকশনে যে 21 নম্বর অঙ্কর অ্যান্সারটা কত হবে। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাব। 22 নম্বরে দেখেন, বলা হচ্ছে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য এর প্রস্থের দ্বিগুণ, ঘরটির ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা কত। তাহলে দুটো জিনিস সম্পর্কে এখানে আমাদের ধারণা রাখতে হবে। একটা হচ্ছে আয়তাকার ঘরের মানে হচ্ছে ক্ষেত্রফলের সূত্র কি, আর একটা হচ্ছে পরিসীমার সূত্র কি। তো মনে রাখবেন, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, আমরা বলতে পারি ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন হচ্ছে প্রস্থ, এটা ক্ষেত্রফলের সূত্র। আর পরিসীমার সূত্র কি, আমরা বলতে পারি আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই দুটো সূত্র যদি আপনাদের মনে থাকে, তাহলে অনায়াসেই আপনারা এই ধরনের অঙ্কগুলো করতে পারবেন। আমি ওই জন্য সূত্র দুটো লিখে দিলাম। তাহলে একটি আয়তাকার, তাহলে একটি আয়তক্ষেত্র আমরা আঁকলাম একটা আয়তক্ষেত্র, এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র আনুমানিক। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য এর প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রস্থ ধরলাম x আর দৈর্ঘ্য তাহলে 2x ধরে নিলাম, যে ধরি প্রস্থ x আর দৈর্ঘ্য 2x, এটা তো দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। এবার আসলো ঘরটির ক্ষেত্রফল 512, তাহলে প্রশ্ন মতে কি বলা হচ্ছে বলেন তো দেখি, বা প্রথম শর্ত মতে, সরি আর তো শর্ত নেই, তাহলে প্রশ্ন মতে কি বলা হচ্ছে, ঘরটির ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র এটা। তাহলে আমরা বলতে পারি ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না। তাহলে ক্ষেত্রফল কত দেওয়া আছে বলেন তো দেখি, ক্ষেত্রফল দেওয়া আছে 512 ইকুয়াল দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 2x, তাহলে আমরা 2x ধরেছি, ইন্টু প্রস্থ কত x ধরেছি, তাহলে আমরা বলতে পারি 2x স্কোয়ার ইকুয়াল টু 512, তাই না, বলা যায় না, এই যে এটা ইকুয়াল টু এটা। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু 512কে 2 দিয়ে ভাগ, তাহলে 2 দিয়ে যদি আমরা ভাগ করি 512 ভাগ 2, তাহলে কাটাকাটি করলে 2 দুগুণ 4 থাকলো 1, 5 দুগুণ 10 থাকলো 1, 12, 6 দুগুণ 12, তাহলে 256। তাহলে আমরা বলতে পারি সুতরাং x ইকুয়াল টু, এই যে স্কোয়ারটা এদিকে আসে রুট হয়ে যায়, তাহলে রুট ওভার 256, তাহলে ইকুয়াল টু 16 গুণ করলে 256 হয়। তাহলে আমরা x এর মান কত পেলাম, 16 পেলাম, আর 2x এর মান তাহলে 16 দুগুণ 32। এইবার তাহলে আমরা প্রস্থ পেয়ে গিয়েছি, তাহলে দৈর্ঘ্য পেয়ে গিয়েছি। এবার কি বের করতে হবে, পরিসীমা কত, তাহলে পরিসীমার সূত্র তো এখানেই লেখা রয়েছে, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করলে কত হয়, দৈর্ঘ্য হচ্ছে 32 আর প্রস্থ হচ্ছে 16, তাহলে আমরা 32 যোগ 16 দিয়ে দিব। তাহলে 32 আর 16 যোগ করলে কত হয়, 6 আর 2 8, আর
কত হচ্ছে 3 আর 1 4, তাহলে 48, তাহলে 48 দুগুণ 96, তার মানে নিঃসন্দেহে আমাদের উত্তর 96 মিটার। যেহেতু পরিসীমা চেয়েছে ওই জন্য শুধু মিটার, আর যদি পরিসীমা দেওয়া থাকতো ক্ষেত্রফল বের করতে হতো তাহলে বর্গমিটার অ্যান্সারে থাকতো, কেননা ক্ষেত্রফল মানে হচ্ছে মিটার গুণন মিটার ইকুয়াল বর্গমিটার। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাব। এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে কি যে কোনো পরীক্ষায় 61 জন ছাত্রের মধ্যে 45 জন পাশ করলো, ফেলের হার কত? ওকে, এ ধরনের অঙ্ক আমার মনে হচ্ছে আমি যে করে দিয়েছি, তো তারপরেও এই অঙ্কটা আমি করে দিচ্ছি যে কোনো পরীক্ষায় 61 জন ছাত্র আছে, তাহলে মোট ছাত্র হচ্ছে 61, তার মধ্যে 45 জন পাশ করলো, ফেলের হার কত? আচ্ছা বলেন তো কয়জন ফেল করছে? তাহলে 16 জন ফেল করেছে। আমরা বলতে পারি যে আমাদের 16 স্টুডেন্টস আমাদের কি করেছে? ফেল করেছে, কেননা 61 থেকে যদি আমরা 45 বাদ দেই তাহলে 5 6 11 16 জন আমাদের ফেল করেছে, তাহলে 61 জনের মধ্যে 16 জন ফেল করেছে, যেহেতু ফেলের হার বের করতে বলছে গুণন 100, তাহলে আমরা এবার একটু দেখব কাটাকাটি করে যে আমাদের কীরকম হচ্ছে। ঠিক আছে, আমরা একটু কাটাকাটি করতে চাই, তো কাটাকাটি তো যাচ্ছে না বিষয়টাতে। 24 নম্বর অঙ্কটা দেখেন আপনারা, কি বলা হচ্ছে? এক বাক্স স্ট্রবেরি 2750 টাকায় বিক্রয় করায় 450 টাকা ক্ষতি হলো, ওই স্ট্রবেরি 3600 টাকায় বিক্রয় করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে? 700 টাকা ক্ষতি, 400 টাকা লাভ, 400 টাকা ক্ষতি, 700 টাকা লাভ, সম্ভাব্য 4টা উত্তর রয়েছে। তো অঙ্কটা কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, মোটামুটি গুরুত্বপূর্ণ আপনারা বলতে পারেন এই অঙ্কটাকে। ঠিক আছে, তো দেখেন, তো লাভ বা ক্ষতি আমরা সবসময় হিসাব করি ক্রয় মূল্যের উপর, অর্থাৎ লাভ বা ক্ষতি হিসাব করতে গেলে অবশ্যই আমাদের ক্রয় মূল্য এর উপরই কিন্তু হিসাব করতে হবে সব সময়। যেহেতু বলেছে যে বিক্রয় করলে কত টাকা লাভ বা ক্ষতি হবে, এখানে কিন্তু কখনো কোথাও শতকরার কথাটা বলা হয়নি, তাই না? না হলে আমরা 100% ধরে হিসাব করতে পারতাম। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এক বাক্স স্ট্রবেরি 2750 টাকায় বিক্রয় করায় 450 টাকা ক্ষতি হয়েছে, তার মানে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে কত টাকা? এখানে দেওয়া হচ্ছে 2750 টাকা, তাহলে ক্ষতি হয়েছে কত টাকা? আমাদের ক্ষতি হয়েছে 450 টাকা। তাহলে বলেন তো ক্রয় মূল্য কত ছিল? তাহলে ক্রয় মূল্য যদি আমরা বলি তাহলে ক্রয় মূল্য এই দুটো যোগ করতে হবে, মানে বিক্রয় মূল্য আর ক্ষতি যোগ করলে তো ক্রয় মূল্য পাওয়া যায়। তাহলে আমরা যদি যোগ করি আলাদা জায়গায় 2750 আর নিচে 450, যোগ করলে কত হবে? 0, 5 5 10 0, হাতে 1, 7 4 11 আর 1 12 2, 12 2 হাতে 1, 2 আর 1 3, তাহলে 3200 টাকা। তাহলে 3200 টাকা হচ্ছে ক্রয় মূল্য আমাদের, 3200 টাকা আমরা এটা বলতে পারি নিঃসন্দেহে যে আমাদের ক্রয় মূল্য হচ্ছে 3200 টাকা। এবার বলেছে যদি আমরা 3600 টাকায় বিক্রি করি তাহলে কত টাকা লাভ হবে? আচ্ছা বলেন তো দেখি, 3200 টাকা দিয়ে কিনে যদি 3600 টাকা এখন আমি বিক্রি করি তাহলে নিশ্চিতভাবেই 400 টাকা লাভ হবে, তাহলে 400 কি হবে? লাভ হবে। তার মানে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে আমাদের 400 টাকা লাভ হবে, তার মানে উত্তরটা খ নম্বর রাইট। জাস্ট একটু যোগ বিয়োগের অঙ্ক, আর কিছুই না, কিন্তু একটু বুঝতে হবে যে আপনাদের কার সাথে কে যোগ হবে আর কার সাথে কে বিয়োগ হবে। তাহলে লাভ বা ক্ষতি বলেছে, তাহলে নিশ্চিতভাবেই লাভ হয়েছে আমাদের। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, খুবই সহজ একটা অঙ্ক, কিন্তু বারবার পরীক্ষায় আসে। বলা হচ্ছে এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে কি বলা হয়? তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এক সমকোণ অপেক্ষা বড় হবে কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট হবে, তাহলে কি হবে? অবশ্যই এটা হবে স্থূলকোণ। এখন আমরা দেখি যে এই যে কোণগুলো রয়েছে কোণটা দ্বারা কি বোঝায়? সূক্ষ্মকোণ মানে কি? যেটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ সেটাকে বলে সূক্ষ্মকোণ। প্রবৃদ্ধ কোণ কি আপনারা নিশ্চয়ই জানেন, এই যে বড় কোণগুলো হচ্ছে প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, যেটা 180 থেকে বড় কিন্তু 360 থেকে ছোট সেটা প্রবৃদ্ধ। স্থূলকোণ কি? যে কোণটা এক সমকোণ বা 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 থেকে ছোট সেটাকে বলা হয় স্থূলকোণ। আর পূরক কোণ কি? যখন দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তখন সেটাকে একে অপরের পূরক কোণ বলে। তো পূরক কোণের বিষয়টা এখানে কিন্তু আলাদা। আর বাকি এই তিনটা কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, প্রবৃদ্ধ কোণ এবং স্থূলকোণ। তাহলে এক সমকোণ মানে 90 ডিগ্রি থেকে কি বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট, তার মানে 180 ডিগ্রি অপেক্ষা ছোট। তাহলে এটা অপেক্ষা বড় এবং এটা অপেক্ষা ছোট, এই কোণটাকে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি স্থূলকোণ। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাব। 26 নম্বরে দেখতে পাচ্ছেন কি বলা হচ্ছে? নিচের কোণটি মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা কোনটা সে প্রশ্নের উত্তরে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে বলা হয় কিন্তু মৌলিক সংখ্যা। তাহলে আবার আমি সংখ্যাটা বলছি, মৌলিক সংখ্যা কাকে বলে? আমরা বললাম যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে বলা হয় কি? মৌলিক সংখ্যা।
তাহলে নিচের কোনটা মৌলিক সংখ্যা আমরা একটু দেখি। 87 মৌলিক সংখ্যা কিনা? 8 আর 7 15, একে 3 দ্বারা ভাগ করা যায়, তাই মৌলিক নয়। 63 মৌলিক সংখ্যা কিনা? 6 আর 3 9, একে 3 দ্বারা ভাগ করা যায়, এটা মৌলিক নয়। 72 মৌলিক কিনা? 7 আর 2 9, একেও 3 দ্বারা ভাগ করা যায়, এটা মৌলিক নয়। তার মানে কোনোটিই নয় হবে উত্তর। তাহলে নিচের কোনটি মৌলিক সংখ্যা? কোনোটিই নয়। ঠিক আছে, তার মানে এগুলোর কোনোটাই মৌলিক সংখ্যা নয়। আমরা বিভিন্ন ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি যে মৌলিক সংখ্যার যে চার্ট রয়েছে 1 থেকে 100 পর্যন্ত কয়টা আছে? মোট 25টা। কি কি? 2 3 5 7, 11 13 17 19, 23 29, 31 37, 41 43 47, 53 59, 61 67, 71 73 79, 83 89 97। তাহলে ওগুলোর মধ্যে কোনোটাই পড়তেছে না, এই জন্য কোনোটিই নয় হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাব। 27 নম্বরটা দেখেন, বলা হচ্ছে কোন সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে 5-এর বর্গ হবে। মানে কোন সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে 5-এর বর্গ হবে। যেহেতু বলেছে কোন সংখ্যার, তাহলে আমরা ধরে নিব যে ধরি সংখ্যাটা x, তার মানে আমরা ধরলাম যে ধরি সংখ্যাটি ইকুয়াল x। তাহলে প্রশ্ন মতে এবার বিল্ড আপ হবে কোন সংখ্যার বর্গমূল, তার মানে x এর বর্গমূল, এর সাথে 20 যোগ করলে তাহলে 20 যোগ করে দিলাম, করলে যোগফল তার মানে ফলাফল, মানে যোগ করলে 5-এর বর্গ হবে, তাহলে 5-এর বর্গ করে দিলাম। তাহলে বা এবার আমরা কি করব? রুট এক্স এদিকে রাখবো, ইকুয়াল এদিকে 25, এই 20 এদিকে এসে -20 হয়ে যাবে। তাহলে বা রুট এক্স ইকুয়াল হবে 5। তাহলে উভয় দিকে আমরা বর্গ করব, যেহেতু এক্স এর মান বের করতে হবে, তার মানে স্কোয়ার রুট কাটা গেল, সুতরাং এক্স ইকুয়াল টু 25। ঠিক আছে, তার মানে গ নম্বর অ্যান্সারটা রাইট। খুবই সহজ একটা অঙ্ক, এখানে বোঝার কিছু নেই, জাস্ট ক্যালকুলেশন করে দিলে অ্যান্সার হয়ে যাবে। এটা দেখেন কি বলা হচ্ছে যে 75 টাকায় 15টি বল পেন কিনে 90 টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। এইটা শতকরার অঙ্ক। ঠিক আছে, 29 নম্বর অঙ্কটা দেখেন স্ক্রিনে, বলা হচ্ছে একটি রাস্তা মেরামত করতে 35 জন শ্রমিকের 16 দিন লাগলে 28 জন শ্রমিকের কত দিন লাগবে। তাহলে কি বের করতে বলছে? আমাদের কিন্তু দিন বের করতে বলেছে। তাহলে আমরা প্রথম লাইনটি পড়ার সময় দিন কোন দিকে রয়েছে সেটা খেয়াল করব। বলা হচ্ছে একটি রাস্তা মেরামত করতে 35 জনের লাগে কয়দিন? 16 দিন। তার মানে আমরা লিখব 35 জন কতদিন লাগে বলেন তো দেখি? 16 দিন। তাহলে 35 জনের যদি 16 দিন লাগে, যেহেতু ঐকিক নিয়মের অঙ্ক, তাহলে একজনের দিন কম লাগবে নাকি বেশি লাগবে? অবশ্যই দিন বেশি লাগবে, বেশি মানে গুণ, তাহলে 16 আর 35 আমাদের গুণ হয়ে যাবে। এবার এই লাইনটা আমরা কেটে দিয়ে দিব। তাহলে একজনের লাগে এতদিন, এবার 28 জনের লাগবে কতদিন? তাহলে একজন যে কাজ এতদিনে করতে পারে, তাহলে 28 জন নিশ্চয়ই কি করতে পারবে বলেন তো দেখি? কম দিনে করতে পারবে। তার মানে কম মানে হচ্ছে ভাগ, তাহলে 16 গুণন হচ্ছে 35 ভাগ হচ্ছে 28। তাহলে কত হবে আমাদের কাটাকাটি করলে? 4 4 16 আর 4 7 28, 7 দিয়ে 35কে কাটলে 5 7 35, তার মানে 4 5 কত? 20 দিনে করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 29 নম্বর অঙ্কটার সলিউশন। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 30 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে একটি কলম 270 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। কলমটির ক্রয় মূল্য কত? তার মানে কলমটার ক্রয় মূল্য বের করতে বলেছে। তা আমি কি বলেছি আপনাদের এই ধরনের অঙ্ক করার সময়? পার্সেন্টেজের অঙ্কে ক্রয় মূল্য আমরা ধরে নিব 100%। তাহলে মনে রাখবেন যে কলমটির ক্রয় মূল্য 100%। তাহলে 270 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। আচ্ছা বলেন তো দেখি, তাহলে এই 270 টাকা 90%-এর মূল্য কিনা? অবশ্যই অবশ্যই। তাহলে 270 টাকায় বিক্রি করার ফলে 10% ক্ষতি হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে 90% মানে হচ্ছে 270 টাকা। তাহলে 1% মানে কত? 1% মানে উপরে 270, তার নিচে কত? 90। এবার যেহেতু ক্রয় মূল্য বের করতে বলেছে, তাহলে 100% মানে কত? উপরে 270 গুণন হচ্ছে 100 ভাগ হচ্ছে 90। তাহলে আমরা 0 0 কেটে দিলাম, তাহলে 3 9 27, 3 দিয়ে 100কে গুণ করলে কত হবে? 300। ঠিক আছে, সরি, আমাদের যেহেতু টাকাই বলেছে, তার মানে আমরা টাকা লিখে দেব, তাহলে 300 টাকা। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। পাশে সাউন্ড বক্স বাজানো হচ্ছে, নয়েজ যদি আসে তাহলে একটু আপনারা হচ্ছে ভিডিওটা তারপরেও সাউন্ড কমিয়ে বা বাড়িয়ে অ্যাডজাস্ট করে দেখে নেবেন। ঠিক আছে, এবার আমি পরেরটাতে চলে যাব। এই অঙ্কটা দেখেন, বর্তমান সময়ে এই ধরনের অঙ্ক চাকরির পরীক্ষায় মানে হচ্ছে চলে আসে। তো যদি ধারণা না থাকে তাহলে কিন্তু করতে পারবেন না। যারা বিজ্ঞান বইয়ে কিংবা হচ্ছে সায়েন্সে যারা স্টুডেন্ট, তারা এই ধরনের অঙ্ক দেখেছেন নিশ্চয়ই, আপনাদের বইয়ে রয়েছে। মানবিক শাখার বা বাণিজ্য শাখার স্টুডেন্টরাও এর সঙ্গে পরিচিত, আপনারা থাকতে পারেন। বলা হচ্ছে মানবদেহের শতকরা তাপমাত্রা, মানে মানবদেহের তাপমাত্রা 98 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি? ঠিক আছে, তাহলে আমরা কি করব? আমরা এর জন্য একটা সূত্র জানি। সূত্রটা হচ্ছে C/5 =
f মাইনাস 32 ভাগ হচ্ছে 9। তাহলে বা আমরা কি করব, আমরা যেহেতু বলেছে তাপমাত্রা ফারেনহাইটে 98 ডিগ্রি, তাহলে f তে ফারেনহাইট আর c তে এখানে সেলসিয়াস, তাহলে আমরা c/5 ঠিক রাখবো। f মানে 98 মাইনাস 32 ভাগ হচ্ছে 9। তাহলে বা c ভাগ 5 ইকুয়াল টু 98 থেকে 32 বাদ দিলে থাকে 6 আর 6 66 ভাগ 9। তাহলে আমরা আর গুণ বা বজ্র গুণন করব, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ, তাহলে 9c ইকুয়াল টু 5 ইন্টু 66। তাহলে আমরা একটু এখানে গুণ করি, c ইকুয়াল টু উপরে 5 ইন্টু 66 ভাগ কত, ভাগ হচ্ছে 9। তাহলে আমি যদি কাটাকাটি করি 3 3 9, তাহলে 3 2 6, 3 2 6, তাহলে কত হয় 5 22, 5 2 10 শূন্য, হাতে কত 1, 5 2 10 আর 11, 111 ভাগ 3। এখন আমরা ভাগ করব 110কে 3 দ্বারা, তাহলে 3 3 9 থাকলো 2 0, 3 6 18 থাকলো 2, দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, তাহলে আবার 3 6 কত 18, আবার একটা 2 নিলাম, দশমিকের জন্য একটা শূন্য নিলাম, আবার 3 6 18, তার মানে 36.7 লিখতে পারি, ঠিক আছে, অথবা 67 আমরা লিখতে পারি। তাহলে উত্তর কত, উত্তর হচ্ছে 36.67, ঠিক আছে। তার মানে আমাদের গ নম্বর অ্যান্সারটা রাইট। আমরা আরও একবার করি, তাহলে খেয়াল করেন 3 3 9, হাতে 2 0, 3 6 18, রাইট, ঠিক আছে। তার মানে 36.67 হচ্ছে আমাদের কি, বা 37 ডিগ্রি সেলসিয়াস স্কেলে আমাদের হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা, ঠিক আছে। এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। একটু ভুল হলো কিনা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, নিয়ম ঠিক আছে কিন্তু ক্যালকুলেশনে কোথাও ভুল হলো কিনা। এই অঙ্কটা দেখেন, বলো যে একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রি করা হলো, তার মানে 12% ক্ষতি হয়েছে। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে 8% লাভ হতো। মোটরসাইকেলের ক্রয় মূল্য কত? তার মানে এই যে বলা হচ্ছে যে 1200 টাকা যদি বেশি হতো তাহলে 8% লাভ হতো, তার মানে ওই 12% ক্ষতি রিকভার হয়ে আরও 8% লাভ হতো, তার মানে 12 আর 8 20%-এর মূল্য হচ্ছে আমার কত টাকা, 1200 টাকা। এই ধারণা থেকে আমরা অঙ্কটা করতে পারবো। আর যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, ক্রয় মূল্য মানে 100%, তাহলে 20% মানে যেহেতু 1200 টাকা, তাহলে 1% মানে কত, উপরে 1200 তার নিচে 20, তাহলে এবার 100% মানে কত হবে, 100টা উপরে চলে যাবে, তাহলে 1200 গুণন হচ্ছে 100 ভাগ হলো 20, তাহলে 5 20 100, 5 দিয়ে যদি 12কে গুণ করি 5 12 60, আর দুইটা শূন্য আমরা বসাই দিলাম, তাহলে কয় হাজার, 6000 টাকা, ঠিক আছে। এরপর আমরা পরেরটাতে চলে যাব। 34 নম্বরটা দেখেন, বলা হচ্ছে কি, জনাব রেজা তার সম্পদের 12% স্ত্রীকে এবং 58% ছেলেকে এবং অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলেন, তার মোট সম্পদের মূল্য কত? এখানে স্ত্রীকে বানানটা ভুল হয়েছে, আমি একটু ঠিক করে দিচ্ছি। ওকে, এবার ঠিক আছে আমাদের বানানটা। তাহলে দেখেন বিষয়টা কি হবে, জনাব রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে, আচ্ছা বলেন তো দেখি, অবশিষ্ট 7,20,000 টাকা মেয়েকে দিলেন, তার মোট সম্পদের মূল্য কত? আচ্ছা এই অঙ্কটা যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, তাহলে মোট সম্পদের মূল্য 100% আমরা ধরে নিলাম। তাহলে স্ত্রীকে দিয়েছেন কতটুকু, স্ত্রীকে দিয়েছেন 12%, 58% ছেলেকে দিয়েছেন, তাহলে ছেলেকে দিয়েছেন কত পার্সেন্ট, 58%। আর অবশিষ্ট তাহলে কত পার্সেন্ট থাকলো, অবশিষ্ট থাকলো 58 আর 12 কত হয়, 60 70, তাহলে অবশিষ্ট থাকলো 30%। তাহলে এই অবশিষ্ট অংশ 7,20,000 টাকা, তার মানে আমরা বলতে পারি যে 30%-এর মূল্য হচ্ছে 7,20,000 টাকা। তাহলে 1%-এর মূল্য কত, তাহলে 7,20,000 উপরে, 30 হচ্ছে নিচে, যেহেতু জায়গা নেই আমি এক লাইনে লিখলাম। এবার 100%-এর মূল্য, তার মানে মোট সম্পদের মূল্য কত, তাহলে 100টা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে। আমরা কি করব, এই শূন্য কাটা দিব, তাহলে যদি আমরা কাটি 3 দিয়ে, তাহলে 3 24 72, 24 1 0 2 0 3 0, তাহলে 1 2 3টা, তাহলে ইকুয়াল আমাদের অ্যান্সার কত হবে, 24 লিখব, 24 লেখার পরে 3 0 আর 2 0, 5টা 0, 1 2 3 4 5, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে 24 লক্ষ টাকা। তাহলে আমাদের সঠিক উত্তর একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, তার মানে 24 লক্ষ টাকা আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, কোনো ত্রিভুজের 3টি কোণের অনুপাত 1:2:3, ত্রিভুজটির বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর অনুপাত কত? তার মানে আমাদের ত্রিভুজ বলা আছে, তাহলে আমরা বললাম যে ধরেন এটা একটা আমাদের ত্রিভুজ, আমরা আনুমানিক একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই একটা কোণ, এই একটা কোণ এবং এই একটা কোণ, বলা হচ্ছে কি 1:2:3, তার মানে এটা 1, এটা 2 আর এটা 3, আমরা বললাম, আমরা এভাবে বলতে পারি। তাহলে ত্রিভুজটির বৃহত্তম ক্ষুদ্রতম বাহুর অনুপাত কত, আমাদের কিন্তু এটা বের করতে বলেছে। সরি, একটা কল এসেছিল, তো আমি একটু পজ করে দিয়ে
সরি, তো আমরা যেখানে ছিলাম আমরা কন্টিনিউ করি। তাহলে কি হলো, আমরা কিন্তু জানি যে একটা ত্রিভুজ, তিনটা যে কোণ থাকে একটা ত্রিভুজের, তিনটা মিলে 180 ডিগ্রি উৎপন্ন করে। আমি অনেকবার বলেছি এই কথা। তার কোন ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1:2:3, তাহলে আমরা এটাকে বলতে পারি এক্স, এটাকে বলতে পারি 2x, এটাকে বলতে পারি আমি 3x। তাহলে এক্স, টুয়াইস এক্স আর 3x এই তিনটা। তার মানে আমরা কি করতে পারি এখন, এক্স প্লাস টুয়াইস এক্স প্লাস 3x ইকুয়াল টু 180। আমরা ইকুয়েশন করেও অঙ্কটা মেলাতে পারি। কিন্তু কি বলেছে যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম যে দুটো বাহু রয়েছে, এই বাহু দুটার অনুপাত কত। তার মানে আমরা কি করব, এই দুটো আগে বের করি। তাহলে 3 আর 2 5 আর 1 6, তাহলে 6x ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু 180 ডিগ্রিকে 6 দিয়ে ভাগ করব আমরা, 3 6 18, তাহলে 30। তাহলে x এর মান হচ্ছে 30 ডিগ্রি, 2x এর মান হচ্ছে 30 দুগুণ 60 ডিগ্রি, আর 3x এর মান হচ্ছে 3 3 90 ডিগ্রি। তাহলে বলেছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম এই দুটোর হচ্ছে অনুপাত। তাহলে বৃহত্তমটা আগে লিখব, বৃহত্তম হচ্ছে 90, ক্ষুদ্রতম হচ্ছে 30। তাহলে যদি কাটাকাটি করি আমরা 30 দিয়ে, তাহলে 3 3 90, 30 1 30, তার মানে 3:1। অঙ্কটা কিন্তু ছোট হলেও অঙ্কটা কঠিন রয়েছে, কেননা অনেকটা ক্যালকুলেশন আমাদের করতে হলো অঙ্কটাতে। তো এবার আমরা পরেরটাতে চলে যাব। 39 নম্বরটা দেখেন, 20 থেকে 100 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কয়টি? 17টি, 15টি, 13টি, 11টি। তো আমরা যদি মৌলিক সংখ্যা বের করতে চাই, তো কি করব আমরা মৌলিক সংখ্যার হিসাবটা? তাহলে আমরা এই হিসাবটাও নিতে পারি, 44, 22, 32, 23, 21। এটা একটা টেলিফোন নাম্বারের মতো। এটা হচ্ছে 1 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এরকম 90 থেকে 100 মৌলিক সংখ্যার রেঞ্জ কয়টা করে রয়েছে। তাহলে 20 থেকে 100 পর্যন্ত, তার মানে 20 থেকে 100 পর্যন্ত কয়টা রয়েছে? তার মানে অবশ্যই 10, 1 থেকে 10 আর 10 থেকে 20 এটা বাদ। তাহলে এখানে কয়টা মৌলিক সংখ্যা আছে? 2 2 4 আর 3 7 আর 2 9, 10 11, 12 13 14 15 16 17। তাহলে নিশ্চিতভাবেই আমরা বলতে পারি যে এখানে মৌলিক সংখ্যা কয়টা আছে? 17টা। আমরা আরেকবার গণি, 17-র পরে এখানে রয়েছে 18 19 20 21 22 23 24 25, একদম এক্স্যাক্টলি 17টা রয়েছে। যদি বলতে 1 থেকে 100 এর মধ্যে কয়টা, তার মানে মোট রয়েছে 25টা, তখন কিন্তু উত্তর হতো 25টা। যদি বলতো হচ্ছে 20 থেকে 90 পর্যন্ত কয়টা আছে, তাহলে হতো একটা কম, তার মানে হতো 16টা। এইভাবে আমাদের প্রশ্নগুলো কিন্তু আসে। তবে আমি বরাবরের মতোই আপনাদের বলবো যে মৌলিক সংখ্যাগুলো 1 থেকে 100 পর্যন্ত যে 25টা রয়েছে আপনারা সরাসরি মুখস্থ করে ফেলবেন, ওকে? তাহলেই সবচেয়ে বেটার। 40 নম্বরটা দেখেন, আমি লসাগু গসাগুর এরকম অঙ্ক আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে দিয়েছিলাম। এই অঙ্কটা আমি করেই দিচ্ছি আপনাদের। বলা হচ্ছে দুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির লসাগু 96 হলে গসাগু কত? ওকে, এখানে একটু বেশি এসেছে ওই চিহ্নটা। তো আমরা অঙ্কটা করব এবারে। তা আমরা কিভাবে করব? আমরা গসাগু বের করতে চাই। তো মনে রাখবেন যে আমরা একটা সূত্র জানি, সূত্র হচ্ছে দুটি সংখ্যার গুণফল। মনে রাখতে হবে যে দুটি সংখ্যার গুণফল এইটা ইকুয়াল, আমরা বলতে পারি লসাগু গুণন গসাগু, অথবা আমরা বলতে পারি লসাগু গুণন গসাগু ইকুয়াল একটি সংখ্যা গুণন অপর সংখ্যা, একই কথা। তাহলে কি বলা আছে? দুটি সংখ্যার গুণফল 1536, তাহলে এই জায়গায় 1536, সংখ্যা দুটির লসাগু 96, তাহলে লসাগুর জায়গায় 96 গুণন গসাগু কত? তাহলে গসাগু আমাদের বের করতে হবে। তাহলে সুতরাং গসাগু ইকুয়াল 1536 ভাগ কত? 96। আমরা যদি কাটাকাটি করি, আমরা একদম ছোট দিয়ে কাটাকাটি করব। কাটাকাটিটা আপনারা একটু বোঝেন, যাদের কাটাকাটি প্রবলেম তাদেরকে আমি একটু বলি। 1536 উপরে, নিচে হচ্ছে 96। তো দেখেন, আমরা যদি দেখি যে এরকম দুটো সংখ্যা রয়েছে এবং শেষে জোর, এটারও শেষে জোর, তাহলে এটাকেও 2 দিয়ে যায়, এটাকেও 2 দিয়ে যায়। তো এটাকে আমরা যদি 2 দিয়ে কাটি, তাহলে 4 দুগুণে 8, তার মানে 9কে আমরা 2 দিয়ে কাটলাম, 4 দুগুণ 8, তাহলে মনে মনে 1 থাকলো, তাহলে 16, তাহলে 8 দুগুণ 16। ওই 2 দিয়ে এবার এটাকে কাটতে হবে, 7 দুগুণ 14 থাকলো 1 13, 6 দুগুণ 12 থাকলো 1, আবার 8 দুগুণ 16। তো আবারও এই সংখ্যাটাকে আমরা কত দিয়ে কাটবো? 2 দিয়ে। তো আমরা চাইলে 2 দিয়েও কাটতে পারি, চাইলে 4 দিয়েও কাটতে পারি। তো আমরা 2 দিয়েই কাটি, ছোট দিয়ে। 24 দুগুণ 48, 2 দিয়ে কাটলে 3 দুগুণ 6 থাকলো 1 16, 8 দুগুণ 16, 4 দুগুণ 8। আবার 2 দিয়ে কাটবো, 12 দুগুণ 24, 2 দিয়ে কাটলে 2 1 2, 9 দুগুণ 18, 2 দুগুণ 4। আবার যদি 2 দিয়ে কাটি, 6 দুগুণ 12, তাহলে ওই 2 দিয়ে, 9 দুগুণ 18, 12, তাহলে 6 দুগুণ 12। আবার যদি আমরা 2 দিয়ে কাটি, 3 দুগুণ 6, তাহলে 2, এবারে 4 দুগুণ 8 থাকলো 1 16, 8 দুগুণ 16।
আবার যদি 3 দিয়ে কাটি 3 16 8 24, আমি একেবারেই সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে কাটলাম এবং মানে ইচ্ছা করেই আমি এটা লেন্দি করলাম। তাহলে সঠিক উত্তর 16। আপনারা কাটাকাটি সম্পর্কে কিছুটা ধারণা পেলেন। অনেকেই আমাকে বলেছেন যে কাটাকাটির ধারণাটা আপনাদের অনেকেরই নাই। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন, ধারার এই অঙ্কটা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। তো 9 36 81 144 এর পরবর্তী সংখ্যা কত? তাহলে কিভাবে সংখ্যাগুলো বাড়তেছে খেয়াল করেন। 9 মানে 3 এর স্কয়ার, 36 মানে 6 এর স্কয়ার, 81 মানে 9 এর স্কয়ার, 144 মানে 12 এর স্কয়ার। এইভাবে 15 এর উপর স্কয়ার হবে 15 15 কত? 225। তার মানে নিশ্চিতভাবেই এই সংখ্যাটা হচ্ছে 225। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এখানে দেখেন বলা হচ্ছে নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়? খুবই সহজ অঙ্ক। যদি আপনারা মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত জানেন তাহলে এটা করা আপনাদের জন্য কোনো ব্যাপারই না। নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় বলেছে? তাহলে বলেন তো দেখি। 31 অবশ্যই একটা মৌলিক সংখ্যা, কারণ একে 1 এবং 31 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 41ও মৌলিক সংখ্যা এবং 61ও একটা মৌলিক সংখ্যা, কিন্তু 51 মৌলিক সংখ্যা নয়, কারণ 51কে 3 দ্বারা এবং 17 দ্বারা ভাগ করা যায়। 3 17 51, এই জন্য 51 মৌলিক সংখ্যা নয়। তার মানে আমাদের সঠিক উত্তর হবে কিন্তু এটাই। তাহলে নিচের কোনটি মৌলিক সংখ্যা যদি বলতো তাহলে উত্তর 3টাই। যেহেতু বলেছে 9 কোনটা, তার মানে উত্তর হচ্ছে 51। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাব। এই অঙ্কটা দেখেন, স্ক্রিনের এই অঙ্কটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি স্টার দিয়ে দিচ্ছি এখানে, গুরুত্বপূর্ণ অঙ্ক জন্য। ঠিক আছে, এটা 3 স্টার এবং অনেকেরই আপনাদের প্রবলেম হয় অঙ্কগুলো করতে। বলা হচ্ছে 1 এর পর 3, 3 এর পর 5 যোগ ডট ডট যোগ 101 ধারাটির পদ সংখ্যা কত? তো নিশ্চয়ই আপনারা পদ সংখ্যা চেনেন। পদ সংখ্যা মানে হচ্ছে যে এখানে মোট কয়টা পদ রয়েছে। 1 একটা পদ, 3 একটা পদ, 5 একটা পদ, এভাবে 7 একটা, 9 একটা, 11 একটা। এভাবে আমরা চাইলে আঙ্গুলে গুনে গুনেও বের করতে পারি, কিন্তু গুণা মানে আঙ্গুলে গুনে বের করা তো কোনো প্রসেস না। নিশ্চয়ই এর জন্য কোনো পদ্ধতি রয়েছে। পদ্ধতি অবশ্যই একটা আছে, সেটা হলো অরিজিনাল যে সূত্রটা, আমরা বলতে পারি শেষ পদ বা n-তম পদ, n-তম পদ ইকুয়াল a প্লাস n-1 ইন্টু d। এখানে এই n হচ্ছে পদ সংখ্যা, ওকে, আর এই n হচ্ছে শেষ পদ। তাহলে এখানে শেষ পদ কত? 101। 101 বসালাম। n a মানে প্রথম পদ কত? 1, 1 বসালাম যোগ n মানে পদ সংখ্যা, তাহলে n বিয়োগ 1 গুণন d মানে হচ্ছে এখানে সাধারণ অন্তর। তাহলে 3 থেকে 1 বাদ দিলে 2, বা 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে 2। তাহলে 101 ইকুয়াল 1 যোগ n কে 2 দ্বারা গুণ করলে 2n মাইনাস 2 1 কে 2। তাহলে কত হচ্ছে? 101 ইকুয়াল 2n মাইনাস 1। ওকে, এই 1 যদি এইদিকে আসে তাহলে আমরা কি করতে পারি? তাহলে 101 যোগ 1 ইকুয়াল টু 2n। তাহলে আমরা 2n ইকুয়াল টু লিখতে পারি 102। তাহলে সুতরাং n ইকুয়াল টু উপরে 102, তার নিচে হচ্ছে 2। তাহলে কাটাকাটি করলে 5 2 10, 2 1 2। তাহলে 51 নম্বর পদ, মানে সরি, এই ধারাটাতে মোট 51টা পদ রয়েছে। এভাবে যদি আমরা গুনে গুনে যাই তাহলে আমরা 51টা পদই পাবো। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। তো অনেকগুলো অঙ্ক করানো হচ্ছে এ পর্যন্ত। আমি বেশ কিছু অঙ্ক করিয়েছি আপনাদের। তো অঙ্কের শেষের দিকে আমি বেশ কিছু আপনাদের হোমওয়ার্ক দিব, বেশ কয়েকটা অঙ্ক হোমওয়ার্ক দিব। আপনারা অবশ্যই অঙ্কগুলো করার চেষ্টা করবেন এবং অ্যান্সারগুলো কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। আর এখন পর্যন্ত যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে মাস্ট বি আপনারা সাবস্ক্রাইব করেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো দিয়ে দেন, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ওকে, স্ক্রিনে দেখেন এই যে 47 নম্বর অঙ্কটা রয়েছে, এই 47 নম্বর অঙ্কটা কিন্তু আমরা বিন্যাস সমাবেশের অঙ্ক বলে জানি এবং এই ধরনের অঙ্কগুলো ইতিপূর্বে পরীক্ষায় আসতো কম, কিন্তু ইদানিং আসতে দেখা যাচ্ছে। বলা হচ্ছে ফ্লাই শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়। আমি যদি একটু ডিটেলস ভাবে আপনাদের আলোচনা করি তাহলে ফ্লাই FLY এই হচ্ছে 3টা আলাদা আলাদা হচ্ছে লেটার রয়েছে। ফ্লাই হচ্ছে এটা একটা ওয়ার্ড। এই বর্ণগুলো মানে এই যে শব্দটা, তার বর্ণগুলোকে একত্রে নিচে কত প্রকারে সাজানো যায়। আচ্ছা, আমরা সাজাচ্ছি। ওকে, আমরা আলাদা আলাদা কালার করে সাজাবো। তাহলে FLY ফ্লাই একটা, আবার আমরা বলতে পারি FYL একটা, দুইভাবে হলো। আবার LFY একটা, আবার LYF একটা, আবার আমরা বলতে পারি YLF একটা, আবার YFL একটা। তাহলে নিশ্চিত 6 ভাবে সাজানো যায়। দেখেন কারোটার সাথে কিন্তু কারোটা মিল নেই, বামে ডানে করে আমি সাজিয়ে বানিয়েছি। কিন্তু এখানে যদি মানে হচ্ছে লেটার আরো বেশি থাকতো তখন তো আর এভাবে আমি সাজায়া হচ্ছে মানে সময় পেতাম না, এত সাজানোর সময় পেতাম না। তাহলে নিশ্চয়ই এর জন্য কোনো শর্টকাট মেথড বা শর্টকাট কোনো ওয়ে রয়েছে। ওয়েটা কি?
ওটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। এখানে 3টা লেটার আছে, আমি লিখব 3 ফ্যাক্টোরিয়াল। এটাকে এভাবে বা এভাবেও আমরা প্রকাশ করতে পারি, অর্থাৎ এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল সাইন, অথবা এটা বিষয় সূচকের মতো এটাও হচ্ছে ফ্যাক্টোরিয়াল সাইন। তাহলে 3টা লেটার আছে ওই জন্য 3 ফ্যাক্টোরিয়াল, 4টা লেটার থাকলে 4 ফ্যাক্টোরিয়াল। আরও অনেক নিয়ম রয়েছে, আমি একদম বেসিক নিয়মটা আলোচনা করছি। তো 3 ফ্যাক্টোরিয়াল মানে যেটার সাথে ফ্যাক্টোরিয়াল চিহ্ন থাকবে সেটা সিরিয়ালি গুণ, তার মানে 3 গুণন 2 গুণন 1, একেবারে লাস্ট 1 পর্যন্ত। তাহলে 3 2 গুণ 6, 6 1 6 এভাবে। এখন আমি যদি বলি ধরেন WORD, এটা কি একটা শব্দ যেটার নাম হচ্ছে ওয়ার্ড। এই ওয়ার্ডকে কত প্রকারে সাজানো যায়? তাহলে 4টা আলাদা আলাদা লেটার রয়েছে, এই জন্য 4 ফ্যাক্টোরিয়াল। তো 4 ফ্যাক্টোরিয়াল মানে 4 গুণন 3 গুণন 2 গুণন 1, তাহলে 3 4 12, 12 2 গুণে 24, 24 24 1 24, তার মানে 24 ভাবে সাজানো যায়। ওকে, তো এইভাবে আমাদের হবে। তবে কোনো ওয়ার্ড যদি ডাবল থাকে তাহলে নিচে আবার একটু কাজ করতে হবে। তো যেহেতু এখানে আমরা ফ্যাক্টোরিয়াল নিয়ে বা হচ্ছে পারমুটেশন কম্বিনেশন, যার বাংলা হচ্ছে বিন্যাস সমাবেশ নিয়ে আলোচনা করছি না, তো সেজন্য আমি আপনাদের অত কিছু বললাম না, এখানে যতটুকু সম্ভব আমি আলোচনা করে দিলাম। যদি পারমুটেশন কম্বিনেশনের আলাদা কোনো আপনারা হচ্ছে ভিডিও চান, স্পেসিফিক ভিডিও, তাহলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা, ঠিক আছে? এরপর আমরা পরেরটাতে চলে যাব। 48 নম্বরে দেখেন কি বলা হচ্ছে 90 কোন সংখ্যার 75%। অনেকবার এসেছে এই অঙ্কটা, তো ধরলাম এক্স এর 75% 90, তাহলে আমরা লিখব এক্স এর 75% ইকুয়াল টু হচ্ছে 90। তাহলে উপরে 75x, তার নিচে হচ্ছে 100 ইকুয়াল হচ্ছে 90। তাহলে 90 নিচে 1 আছে, এটা দিয়ে এটাকে গুণ, তাহলে 75x ইকুয়াল টু 100 গুণন 90, আমরা আর গুণ করলাম। সুতরাং x ইকুয়াল টু 100 গুণন 90 ভাগ কত? ভাগ হচ্ছে 75। যদি আমরা কাটাকাটি করি 3 25 75, 4 25 100, 3 দিয়ে কাটলে 3 30 90, তাহলে 3 3 4 কত হয়? 12। তার মানে কত হচ্ছে বলেন তো দেখি? 120। তার মানে সঠিক উত্তর ঘ। ওকে, এবারে আমরা পরেরটাতে চলে যাব। 49 নম্বরটা দেখেন ঘড়ির অঙ্ক। তো আমি কিন্তু মধ্যে মধ্যে সিরিয়াল কিছু ব্রেক করেছি। আমি আজকে যতটা সম্ভব পাটিগণিতের অঙ্কগুলো আপনাদের করে দেওয়ার জন্য চেষ্টা করেছি। বীজগণিত এবং জ্যামিতি আমি স্পেসিফিক ভিডিও রাখবো, যে শুধু বীজগণিত বা শুধু জ্যামিতি বড় বড় ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো বলা হচ্ছে ঘড়িতে যখন 6টা বেজে 30 মিনিট তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? তাহলে আমরা সুপার শর্টকাট মেথড দেখিয়েছি আপনাদের একটা, সেটা হচ্ছে 11m মাইনাস 60h ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে 11m, তাহলে 11 ইন্টু m মানে মিনিট, মিনিট কত? 30, তাহলে 30 বসালাম, মাইনাস 60 ইন্টু h কত? h হচ্ছে 6টা, তার মানে 6 বসালাম, ভাগ হচ্ছে 2। তাহলে বলেন তো দেখি 3 3 11 33, তাহলে 330 মাইনাস 6 6 36, তার মানে 360 ভাগ হচ্ছে 2। তাহলে আমরা কিন্তু এটা সবসময় অ্যাবসোলিউট ভ্যালু বা পরম মান ব্যবহার করব, অর্থাৎ ভিতরে যদি মাইনাস আসে মাইনাসটা আমরা গ্রহণ করব না। তাহলে ইকুয়াল কি হবে বলেন তো? নিচে 2 আর উপরে 330 থেকে 360 বাদ দিলে মাইনাস 30 থাকে, তো মাইনাস তো ভ্যালুলেস, তার মানে 15, তার মানে কত ডিগ্রি অ্যান্সার? 15 ডিগ্রি। নির্ণয় অ্যান্সার খ। ওকে, এবার আমরা সর্বশেষ অঙ্কটা দেখব এখানকার। তবে আরও কিছু অঙ্ক আমরা করব, যেহেতু আমরা সিরিয়াল ব্রেক করেছি এই জন্য আমরা মোটামুটি আরও কিছু অঙ্ক করব। তো মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকেন। 50 নম্বরটা দেখেন, এই অঙ্কটা তো সবাই আপনারা করতে পারেন। তো কি বলা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল কত? তো আমি কিভাবে করি অঙ্কটা? আমি করি কি, এইটা আর এটা যোগ করে বসাই। তাহলে 101 হলো গুণন এটার অর্ধেক, এর সাথে আমি গুণ করে দিই। তাহলে 50 1 50, 50 1 50। তো মুহূর্তের মধ্যে অ্যান্সার গ। কিভাবে করলাম একটু মনোযোগ সহকারে ভিডিওটা পজ করে একটু টেনে আপনারা দেখতে পারেন, ঠিক আছে? এরপর আমরা অন্য অঙ্কে চলে যাচ্ছি। লগ সংক্রান্ত এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে 32-এর 2 ভিত্তিক লগারিদম কত? তাহলে আমরা কি করব? আমরা লগ লিখব, লগ লিখে যেহেতু ভিত্তি 2, ভিত্তির জায়গায় আমরা 2 দিয়ে দিব নিচে, ইকুয়াল 32-এর লগারিদম, সরি আমাদের 32-এর লগারিদম বের করতে বলেছে, তার মানে আমরা সরাসরি 32 দিয়ে ইকুয়াল লিখব x। আমরা এভাবেও করতে পারি, অথবা আমরা আরও একভাবে করতে পারি, সেটা হচ্ছে যে যেহেতু বলা হচ্ছে 32-এর 2 ভিত্তিক লগারিদম, তার মানে অঙ্কটাকে তুলব, তোলার পরে লগ বেস হচ্ছে 2 আর 32 মানে কত? 2 এর উপরে 5। নিশ্চিত আপনারা বোঝেন এই অংশটুকু মানে 1, তার মানে নির্ণয় অ্যান্সার হচ্ছে 5। তার মানে খ নম্বর অ্যান্সারটা রাইট। দেখেন এই অঙ্কটা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2022-এ এসেছে, 13তম বিসিএসে এসেছে, 15তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা স্কুল 2-তে এসেছে। এই জন্য এই ধরনের অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা লগের আরও কয়েকটা অঙ্ক দেখব। লগের 2 নম্বর অঙ্কটা আপনারা দেখেন, বলা হচ্ছে যে 3√3 এর 3 ভিত্তিক লগারিদম কত? তার মানে আমরা লিখব লগ ভিত্তি 3, এই যে 3 ভিত্তিক 3√3 এর
তার মানে আমরা 3√3 লিখব। লগারিদম যেহেতু কত বলেছে তাহলে ইকুয়াল x দিতে পারি, আবার নাও দিতে পারি আমরা। তাহলে আমরা লিখব লগ, এরপরে তাহলে আমরা কি লিখব, 3 রয়েছে 3 দিলাম, তাহলে এই 3 ইন্টু 3 টু দি পাওয়ার হাফ। এই 3 এর পাওয়ার তো 1, 3 টু দি পাওয়ার হাফ যেহেতু রুট ছিল, তার মানে লগ বেজ হচ্ছে 3, 2 3 এর মধ্যে একটা 3 নিলাম, তাহলে 1 প্লাস হাফ, তাহলে ইকুয়াল টু লগ বেজ হচ্ছে 3, তাহলে এখানে আমরা 2 দিয়ে দিলাম, তাহলে 2 একে 2, 2 এর একে 3, তার মানে এটা 1 হয়ে গেল, তার মানে 3/2 অ্যান্সার। দেখেন এখানে কিন্তু করেও দেওয়া রয়েছে। তো আমি যে বইটা লিখছি সে বইটার কিছু পেজ এখানে রয়েছে এবং এইভাবে অঙ্কগুলো সলিউশন আমি আপাতত করে দিচ্ছি এবং এর পাশাপাশি এই বইটাতে ডিটেলস মেথডও কিন্তু থাকবে। সামনের দিকে এই বইটা আমি লঞ্চ করব, তো একেবারে যাচাই বাছাই করে একেবারে ভালোভাবে বইটা আমি বাজারে পাবলিশ করতে চাচ্ছি, ঠিক আছে? তো দেখেন তাহলে অ্যান্সার কি 3/2, অর্থাৎ ঘ নম্বর অ্যান্সারটা রাইট। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। স্ক্রিনে দেখেন কিছু স্টুডেন্ট ওয়ার্ক রয়েছে। এই অঙ্কগুলো আপনাদের আসে পরীক্ষায়। কি বলা হচ্ছে, মৌলিক সংখ্যার প্রশ্ন এগুলো। বলা হচ্ছে 30 থেকে 90 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? তাহলে 30-এর চেয়ে বড় আর 90-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? 30-এর চেয়ে বড় হচ্ছে 31 আর 90-এর চেয়ে বড় কত? আমরা যদি মৌলিক সংখ্যাগুলো একটু দেখি, 2 3 5 7, 11 13 17 19, 23 29, 31 37, 41 43 47, 53 59, 61 67, 71 73 79, 83 89, 97। তার মানে 89 একটা মৌলিক সংখ্যা। বিয়োগ করবো এখন, যেহেতু বলা হচ্ছে অন্তর কত, তাহলে আমরা যদি বিয়োগ করি 3 থেকে মানে 9 থেকে একবার দিলে 8, হাতে নেই 3 আর এখানে 8, তার মানে 5, তাহলে 58 হচ্ছে অ্যান্সার। এই যে ঘ। এখন একটা চার্ট যদি আপনাদের মনে থাকে তাহলে কিন্তু অনায়াসই আপনারা এই ধরনের অঙ্কগুলো করতে পারবেন। আমি চার্টটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, এই যে দেখেন এখানে বলা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা। সীমা এই যে 1 থেকে 10, 10 থেকে 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, এভাবে। তো 1 থেকে 10-এর মধ্যে 4টা আছে, 2 3 5 7 4টা, 11 13 17 19 আছে, 11 থেকে 20-এর মধ্যে 4টা। এভাবে আপনারা এই রেঞ্জগুলো মনে রাখতে পারেন। তবে বেস্ট হয় এই সংখ্যাগুলোকেই মনে রাখা বা মুখস্থ করা। ওকে, তো দেখেন একটু ভালো করে মনোযোগ দিয়ে যে কি কি রয়েছে এখানে। এই যে দেখেন 89 রয়েছে, আমরা অঙ্কটা যেভাবে করলাম। এরপরে আপনাদের উচিত হবে, বর্তমানে একটু বড় ধরনের অঙ্কগুলো আসছে মৌলিক সংখ্যা থেকে, তো আপনারা 1 হতে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো জানেন সেগুলো আপনারা হচ্ছে পার্ট করে আপনারা মনে রাখতে পারেন। আবার 100 থেকে 200 পর্যন্ত যে মৌলিক সংখ্যা আছে সেগুলোকেও কিন্তু আপনাদের মনে রাখতে হবে, কেননা এগুলো থেকে ইদানিং বেশি প্রশ্ন আসতে দেখা যাচ্ছে। তো আমি এই জন্য আমার এই লেকচার শিটগুলোর মধ্যে এগুলো হচ্ছে দিয়ে রেখেছি। ওকে, তো আপনারা এগুলো মুখস্থ করারও হচ্ছে এখানে পদ্ধতি রয়েছে, সেভাবেই আপনারা পড়ে ফেলবেন। পাশাপাশি আমি যে আপনাদের বিভিন্ন রকম যে অঙ্কগুলো হচ্ছে দিব এবারে, সেই অঙ্কগুলো একটু আপনারা দেখবেন। সেগুলো হচ্ছে স্টুডেন্ট ওয়ার্কের 11 নম্বর অঙ্কটা তো আমি করলাম। এবার 25 থেকে 55-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আছে বের করবেন আপনারা খুঁজে, এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাই দেন। এবার 60 ও 80-এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাই দেন। ওকে, এরপরে আমরা একটু অন্য ধরনের অঙ্কে চলে যাচ্ছি। ত্রিভুজের এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তবে ক্ষেত্রফল কত হবে? মনে রাখবেন সূত্র হচ্ছে √3/4a²। এটা হচ্ছে কিসের? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র, এবং এইটা সূত্র হিসেবেই পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে। এই জন্য এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ত্রিভুজ সংক্রান্ত এই অঙ্কটা দেখেন, একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 16 মিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? কি বলা হচ্ছে? সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি? স্ক্রিনে লেখাই রয়েছে, মনে রাখবেন। সমবাহু কিন্তু বলা হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা বাহুই যার সমান, এই বাহুটা, এই বাহুটা এবং এই বাহুটা, 3টা বাহুই যদি সমান হয়, যদিও এখানে অসমান, আমরা ধরে নিলাম যে এই 3 বাহু সমান, অর্থাৎ এটা a, এটা b আর এটা c যদি হয়, তাহলে আমরা বলতে পারি ab = ac = bc, যে কোনোভাবে আমরা বলতে পারি। তাহলে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু যদি 16 হয়, এটা 16 হলে এটাও 16, এটাও 16, তাহলে তার ক্ষেত্রফল কত? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি? √3/4 ইন্টু হচ্ছে a²। একটু আগে আমরা শিখলাম a হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, তাহলে √3/4 এর মান কত? এর মান হচ্ছে 16, তাহলে 16-র উপর আমরা স্কোয়ার করে দিব। তাহলে √3/4 ইন্টু 16 16 কত? 256, অথবা আমরা 16 × 16 রাখতে পারি, তাহলে 4 16 64,
4×4 = 16 আর 4×16 = 64, তার মানে আমরা বলতে পারি 64√3 হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে 64√3 আমাদের কোথায় রয়েছে দেখেন তো দেখি, এই যে 63√3 রয়েছে, এটা কিন্তু আসলে ভুল। তো যাই হোক, এটা হবে 64√3। তো এই ধরনের ভুল থাকলে আপনারা পরীক্ষায় অঙ্ক দাগাবেন না একদম নিশ্চিতভাবেই। যাই হোক, আমার লিখতে ভুল হয়েছে, এটা হবে 64√3। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে গিয়েছে, আমার মনে হয় যে আজকে আর না করানোই ভালো। আপনারা এতক্ষণ যারা ধৈর্য সহকারে দেখেছেন আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর হচ্ছে অবশ্যই আপনারা এই যে ভিডিওগুলো আমি করছি, এই ভিডিওগুলো হচ্ছে সাজেশনমূলক ভিডিও এবং বিভিন্ন রকম পরীক্ষার অঙ্কগুলো যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলোই কিন্তু আমরা আমাদের লিস্টে রেখেছি, এবং এগুলো যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে কমন পাওয়ার চান্স কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। তো যারা আমার কাছে কোর্সে জয়েন করতে চান, একেবারে বেসিক কোর্সে একদম জিরো থেকে, তো সামনের মাসের প্রথম সপ্তাহেই কোর্স শুরু হচ্ছে। আপনারা অবশ্যই 01642702760 এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।